আহ ভাই, এটা হলো জুডিশিয়াল নোটিশ, যেটা আর কি একজন ম্যাজিস্ট্রেট নেয় বাই অ্যাপ্লাইং জুডিশিয়াল মাইন্ড। এবং এই ক্ষেত্রে তার কয়েকটা বিষয়ে মানে সে নিশ্চিত হয়ে নেয়, সে স্যাটিসফাইড হয় যে এখানে অ্যালিগেশনস আছে যেটা আর কি প্রুভ করার মতো কোনো অফেন্স রিলেটেড, কগনিজেবল অফেন্স রিলেটেড। এন্ড দেন তাহলে সে আর কি প্রসিডিং ইনিশিয়েটের জন্য মানে সামনে গো ফরওয়ার্ড করে, আগিয়ে যায়। আচ্ছা, ধরো একদম খুবই মানে পোর খাওয়া একজন বিচারপতি এই প্রশ্নটা করলো ভাইবা বোর্ডে, বাংলায় জানতে চায় আর কি। তো সেক্ষেত্রে কি কি বলবা? বিচারিক বিবেচনায়, সব বিচারিক কিন্তু, বিচারিক বিবেচনায় কোনো বিচারকের কোনো শাস্তিযোগ্য অপরাধের বিষয়ে বিষয়ে বিচারিক নোটিশ নেওয়াকে আমলে নেওয়া বলে। জাস্ট সব জায়গায় খালি বিচারিক শব্দ, এটাকে জুডিশিয়াল নোটিশ আর কি। বিচারিক বিবেচনায় কোনো বিচারকের কোনো শাস্তিযোগ্য অপরাধের বিষয়ে বিচারিক নোটিশ নেওয়াকে কি বলে? আমলে নেওয়া বলে। এই তো দেখলাম আমরা আমলে নেওয়া যায় কখন। এখন যদি আমি উল্টা প্রশ্ন করি, ভাইভাতে এটা করে কিন্তু, মানে জুডিশিয়ারি ভাইভা খুব ইন্টারেস্টিং হয়, বিশেষ করে তাদের জন্য যারা পড়াটা জানে তারা খুব মজা পায় ভাইভা দিতে। আমি আমি মানে আমারটা যদি বলি, আমি প্রায় 27.5 মিনিট ভাইভা দিয়েছি, এবং আমি অনেক ভাইবা দিয়ে অনেক স্যাটিসফাইড ছিলাম যে মানে নিশ্চয়ই কিছু একটা হবে। লাস্টে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার রেজাল্ট কি, এলএলএম দিয়েছেন কিনা, তো আমি সেটাও বললাম। তখন আমি বুঝছি যে মানে আমাকে ওনারা সিলেক্ট করবে। তো এটা তুমি যখন ভাইবা দিবা তখন তোমার ভিতরে এই ফিলটা আসবে, কারণ তোমাকে কোনো প্রশ্ন করে যখন আটকাইতে পারবে না, বা তারা যখন আরো কোশ্চেন করবে আরো কোশ্চেন করবে, তখন ধরে নিবে যে তারা খুব এনজয় করতেছে তোমার সাথে ইন্টারেকশন। মূলত এটাই তারা দেখে, রিভিউ মানে হচ্ছে এটা। তো এখন বললাম যে কগনিজেন্স কখন নেওয়া যায় এটা আমরা জানলাম, কিন্তু কগনিজেন্স কখন নেওয়া যায় না? যদি এই প্রশ্নটা আমি করি, কখন নেওয়া যায় না, কি উত্তর হবে? দেখি, কমন সেন্স অ্যাপ্লাই করেন সবাই। কগনিজেন্স কখন নেওয়া যায় না? যেটা আমি সাধারণত বললাম যে কগনিজেন্স স্টেজে সাধারণত আদালত সব মামলায় আমলে নিয়ে নেয়। ধরেন কি, যখন বিচারক মনে করে যে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যেটা আমলে নেওয়ার মতো না, তখন তিনি সেটা আমলে নেন না। আমলে নেওয়ার মতো না, ওকে ফাইন, এটা একটা উত্তর আমরা পাইলাম, আমলে নেওয়ার মতো না যদি অফেন্সটাই নন কগনিজেবল হয়। নন কগনিজেবল হলেও তো নিতে পারবে। না, অপরাধটা শাস্তিযোগ্য না। আচ্ছা শাস্তিযোগ্য না, ওকে। মাঝখানে হাসান যেটা বললো যে নন কগনিজেবল না, কগনিজেবল নন কগনিজেবল সবই তো অপরাধ। অপরাধের বিচার তো কোর্ট করবে, সেটা আমলে নিয়েই করবে। এটা এই এই ভুল তোমার কবে থেকে হয়েছে? এটা এই ভুলটা ভাঙো। কগনিজেবল নন কগনিজেবল সবকিছুই বিচারক আমলে নিবেন। হ্যাঁ, সবকিছুই বিচারক আমলে নিয়ে বিচার করতে পারবেন। ঠিক আছে, এই ভুল করা যাবে না কিন্তু। আমরা প্রশ্ন করতেছি কখন তিনি আমলে নিবেন না। একজন বলল যে যদি কি শাস্তিযোগ্য অপরাধ না হয়, আরেকজন বললো জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যদি তিনি দেখেন, এটাও অ্যাবস্ট্রাক্ট। আরো কিছু পয়েন্ট আছে, বলবো? স্যার, যদি এমন মনে হয় যে অপরাধটা সংগঠিত হয়নি, মানে উনি যদি জুডিশিয়াল মানে অ্যাপ্লাই করে, ওনার মনে হয় যে এখানে অপরাধটা সংগঠিত হয়নি, যে অপরাধটা অ্যালিগেশন আনা হয়েছে। ওকে, অপরাধ সংঘটিত হয়নি। আর আর কে কি বলবেন? যদি ভুল আদালতে কেউ মামলা করতে যায়, যেটা তার এখতিয়ারের মধ্যে না। ওকে, এটা খুব দারুণ হয়েছে। তারপরে আর? অপরাধ সংঘটিত হয়নি, ভুল আদালতে গেছে, আর কি, আর কি বলবেন? ওকে, এগুলোর মধ্যে মোটামুটি আমরা পেয়ে গেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যেটা ভুল আদালত যেটা, ওটা তো আমরা প্রসিডিউরাল বিষয় আমরা জানলাম, এটা 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 ওকে। আর নিশি যেটা বলছে অপরাধ সংঘটিত হয়নি, এখান থেকে আমরা চলে আসি অপরাধ সংঘটিত হয়নি কিভাবে বুঝবো, কি দেখে বুঝবো, বলেন। আমরা যখন একটা অপরাধ বলি, অপরাধের মধ্যে আমরা কি খুঁজি, মানে এই অপরাধের কি, মানে কোন কোন জিনিসকে আমরা এজাহারের মধ্যে খুঁজি, বা এটাকে একটা শব্দে কি বলে? খুব ইন্টারেস্টিং কিন্তু। আপনাদেরকে কিন্তু এভাবে আমি জ্বালাবো কিন্তু, মাথা ক্লিয়ার করে ফেলতে হবে আগে। আরেকবার যদি রিপিট করেন। মানে একটা এজাহারের পরে সেখানে কোনো একটা অপরাধ হয়েছে কি হয় নাই, এটা আমরা কি দেখে বুঝবো? সেই অপরাধের কি দেখে বুঝবো, বা সেই অভিযোগে কি দেখে বুঝবো? বলেন দেখি, বলেন, বলেন তো দেখি। উপাদান আর কি, ইনগ্রেডিয়েন্টস। এই জাহার মানে তো একটা অপরাধ হইছে, আমলযোগ্য অপরাধ। না, এজাহার তো হইছে, ঠিক আছে, বাট অপরাধ হয়েছে কি হয় না এটা আমি কি দেখবো সেখানে? মানে এই যে লাইনগুলো যে দেখবো, লাইনগুলোর মধ্যে আমি কি খুঁজবো? অপরাধ খুঁজবো নাকি অপরাধের উপাদান খুঁজবো? অপরাধের উপাদান। এক্স্যাক্টলি, অপরাধ তো একটা বড় একটা ব্যাপার, একটা এটা একটা ভেইগ টার্ম, একটা ধরেন একটা অ্যাবস্ট্রাক্ট একটা টার্ম, বাট অপরাধ হয়েছে কি হয় নাই সেটা আমরা কি দেখে শিওর হব? উপাদান। ধরেন
ধর্ষণের একটা মামলায় আমরা দেখবো যে কনসেন্ট ছিল কিনা, রাইট, হুম। এবং তার সাথে জোর করা হয়েছে কিনা, এই দুটো দেখবো। প্রতারণার একটা মামলায় আমরা দেখবো যে ইনিশিয়াল যে ডিসিপশন সেটা ছিল কিনা। তারপরে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের একটা মামলায় আমরা দেখবো যে এনট্রাস্টমেন্ট ছিল কিনা এবং পরবর্তীতে সেটা মিসঅ্যাপ্রিপিয়েট করছে কিনা। দিস ইজ কল উপাদান। এই জন্য আপনারা যখন কোনো অপরাধ করেন, যেমন আপনারা এই যে কি দণ্ডবিধি আইনের ভাষ্য নাকি একটা বই আছে, সেখানে দেখলাম প্রত্যেকটা অফেন্সের উপাদান দিয়ে দেয়। আমরা মূলত কি খুঁজি এই লাইনগুলোতে, কি খুঁজি? এই যে এজাহারটা দিল, এখানে আমরা কি খুঁজি? লয়ার বলেন, জাজ বলেন, কি খুঁজি আমরা? অপরাধ খুঁজি নাকি অপরাধের উপাদান খুঁজি? অপরাধের উপাদান। অপরাধের উপাদান। এইভাবে, ঠিক আছে, মাথায় এভাবে খুলবে, এভাবে চিন্তা করতে হবে। অপরাধ খুঁজবো না কি খুঁজবো? অপরাধের উপাদান। উপাদান। এই আজকে থেকে যেন মাথায় এটাই থাকে, ঠিক আছে। সো এই আমরা কখন কগনিজেন্স আদালত নিতে পারবে না? যখন ওই যে অভিযোগটা আছে সেই অভিযোগের মধ্যে কোনো অপরাধের উপাদান নাই। কি নাই? অর্থাৎ অপরাধটি সংঘটিত হয়নি মর্মে আদালত মনে করে অপরাধের কি নাই, উপাদান নেই। তখন আদালত কি নিবে না? আমলে নিবে না। যদিও 95% মামলায় আদালত আমলে নিয়ে নেয়। বলে যে অপরাধ হয়েছে কি হয়নি এটা ট্রায়ালে বোঝা যাবে। কিসে বোঝা যাবে? ট্রায়ালে। ট্রায়ালে। যদি আমলে না নেয়, এখানে কিন্তু আসামি শেষ, মামলা এখানেই শেষ। বাট যদি কোর্ট এটাকে মনে করে যে না, মানে অপরাধ হয়েছে কি হয় না এটা আমি তো এইভাবে জুডিশিয়ার মতো বলতে পারবো না, এটাকে ট্রায়ালে গিয়ে তারপরে তারপরে দেখা যাবে। তখন এই যে ট্রায়ালে নিয়ে যায়, ট্রায়ালের আগে মাঝখানে একটা একটা স্টেজ, এটাকে কি স্টেজ বলে? চার্জ। চার্জ হিয়ারিং। চার্জ হিয়ারিং এর সময় যদি মনে হয় যে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগের মানে অভিযোগের যে কোনো ভিত্তি নাই, তখনও কি তাকে কি করে দিতে পারে? ডিসচার্জ করে দিতে পারে। তারপরে যদি সে চার্জ হয়, তারপরে গিয়ে শুরু হয় কি? ট্রায়াল। তারপরে কি শুরু হয়? ট্রায়াল। ট্রায়াল। এখানে 3টা ফিল্টারিং আছে দেখেন। এই আপনারা যারা লয়ার বা জাজ হবেন তারা খেয়াল করেন যে আসামি কয়টা ফিল্টারিং এ বের হয়ে যেতে পারে, মানে মামলাটা শেষ হয়ে যেতে পারে। ধরো একটা পুলিশ একটা রিপোর্ট দিল বা একটা অভিযোগ কোর্টে দিল, তো কোর্টে সেখানে এটা আমলে না নিলে, কি নিলে? আমলে না নিলে ডিসচার্জ হয়ে যাবে। শেষ, মামলা ওখানে শেষ। আমলে নেয় না, মানে আসামিকে কোর্টে আসতে হয়নি। তো যদি আমলে নেয়, এরপরে হচ্ছে কি করবে? এটা চার্জ হিয়ারিং। কিসের জন্য রাখবে? চার্জ হিয়ারিং। চার্জ হিয়ারিং। তো এই চার্জ হিয়ারিং এর দিন যদি যদি কোনো উপাদান না পায়, তাহলে তাকে কি করে দিবে? ডিসচার্জ। ডিসচার্জ ডিসচার্জ করে করে দেবে। দিবেন। ভেরি গুড। ডিসচার্জ যদি না করে তাহলে তার বিরুদ্ধে কি হবে? চার্জ হবে। কি হবে? চার্জ ফ্রেমিং হবে। চার্জ ফ্রেমিং হবে। চার্জ ফ্রেমিং হওয়ার পর কি শুরু হয়? ট্রায়াল শুরু হয়। ট্রায়াল। এই ট্রায়ালে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয় যে অপরাধ হয়নি, তখন সে কি হবে? অ্যাকুইটাল। অ্যাকুইটাল হবে। তাহলে বুঝতেছেন, তাহলে এই অ্যাকুইটাল পর্যন্ত আসার আগে কিন্তু দুইটা স্টেজ ছিল যেখান থেকে সে বের হইতে পারতো। একটা হচ্ছে আমলে না নিলে, আর একটা হচ্ছে কি করলে? ডিসচার্জ করলে। ডিসচার্জ হয়ে গেল। ক্লিয়ার? একটা হচ্ছে আমলে না নিলে, আর একটা হচ্ছে কি? ডিসচার্জ করলে সে বের হতে পারতো। এখন তাকে ট্রায়াল ফেস করে বের হতে হচ্ছে। তাহলে যেখানে সে ধরেন প্রথম জানুয়ারি মাসে মামলা থেকে রেহাই পাইতো, এখন তাকে 2 বছর ফাইট করা লাগতেছে। এই যে 2 বছর ফাইট করে যদি সে আবার খালাস পায়, তাহলে সে বলবে যে কি বিচারক হইলো, মামলাটা তো আসলে কোনো অপরাধ হয়ই না, আমি তো শুরুতেই বলতেছি যে এটা এখানে কোনো অপরাধ ঘটে না, আমারে কি দিলেই পারতো, আমলে না নিলেই পারতো, অথবা কি দিলে পারতো? ডিসচার্জ দিলেই পারতো। ডিসচার্জ দিলেই পারতো। এই জন্য আপনারা যারা বিচারক বা লয়ার, আপনারা বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে 2 বছর যে মামলাটা চললো, এখানে আদালতে কর্মঘণ্টা নষ্ট হইলো না? হ্যাঁ। তো এই জন্য বলে যে এই যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন, এটার স্কাই ইজ দ্য লিমিট। আপনি আপনার মতো করে চোখ বন্ধ করে ভাবেন। তবে কোন কোন ম্যাটেরিয়ালস দেখে ভাববেন সেগুলো কিন্তু সেগুলোর জন্য আলাদা রুলিং আছে। যেমন যদি জিআর মামলা হয়, সেক্ষেত্রে শুধু প্রসিকিউশন ম্যাটেরিয়ালস গুলো দেখতে হবে, ডিফেন্সের কোনো ম্যাটেরিয়ালস দেখা যাবে না, রাইট? যদি প্রসিকিউশন ম্যাটেরিয়ালস এর কাগজপত্র দেখে যদি মনে হয় যে এখানে কোনো অপরাধ ঘটে নাই, তাহলে তাকে ডিসচার্জ করে দিবেন। শুধু শুধু লোকটাকে 2 বছর আপনি ট্রায়ালে কেন ঘুরাবেন? রাইট? কারণ ফিল্টারিং এর সুবিধা তো আইনি দিছেই। যেখানে আইনে আপনাকে ফিল্টারিং এর সুবিধা দিছে যে এখান থেকে মামলাটা শেষ করে দিতে পারবা, সেখানে কেন কেন শুধু শুধু আপনি মামলাটাকে টানবেন? ইভেন আমাদের সিভিল কোর্টেও আপনাদেরকে পড়াইছি, যারা সিপিসি আমার কাছে পড়ছেন, 4টা জায়গাতে কি আছে যে জাজমেন্ট প্রনাউন্স করার এট ফার্স্ট ইনস্ট্যান্স জাজমেন্ট কি করে দেওয়া যায়? প্রনাউন্স করে দেওয়া যায় ট্রায়াল প্রনাউন্স করে দিচ্ছে। শুরু করার আগেই। তো আমাদের আইনে কিন্তু এক্সপেডিয়েন্ট জাস্টিস ডিসপেনসেশনের সুযোগ আছে। তারপরে আমরা সেটাকে টেনে কোথায় নিয়ে যাই? ট্রায়ালে। তো লয়াররা তো চাইবে স্যার ট্রায়ালে নিয়ে যান, কারণ ট্রায়ালে নিলে তার ফি হবে, সে কোর্টে কোর্টে ডেটে ডেটে হাজিরা দিবে। কিন্তু যে আসামি বা যে বিচার প্রার্থী বাদী, তারও তো কোর্টে আসতে হয়, তাকে তো লয়ার ধরাইতে হয়, তারও তো খরচ হচ্ছে। তো যদিও আমি প্রত্যেকদিন ক্লাস করানোর সময় প্র্যাকটিক্যাল বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা কি ধরতে পারেন এগুলা? স্যার পারছি। ওকে, গুড। তাইলে আমরা দেখলাম যে আমলে কখন নেওয়া যায় সেটা আমরা জানলাম, যখন
একটি অপরাধ ঘটেছে মর্মে প্রাথমিকভাবে বিচারক কি করেন, স্যাটিসফাইড হন। আর আমলে কখন নেওয়া যায় না? এক কথা উত্তর হচ্ছে যখন বিচারক স্যাটিসফাইড হন যে যে অপরাধটির অভিযোগ আনা হয়েছে সেই অপরাধের কোনো কি নেই, এলিমেন্ট নেই, উপাদান নাই, কি নাই, উপাদান। উপাদান এলিমেন্ট নেই। নাই। সবাই নোট নিছেন? আমি কিন্তু লাস্টে জিজ্ঞেস করব। জি স্যার। হ্যাঁ, এভাবে করে পড়লে আশা করি আপনারা অনেক ভালো করবেন, আপনাদের যে কোনো সিনিয়র হোক যেই হোক তাকে ইমপ্রেস করতে পারবেন, এবং নিশ্চয়ই ভাইভাতে আপনারা অনেক সাহসিকতার সাথে কনফিডেন্সের সাথে আপনারা ভাইভা দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে 195-তে বলা হচ্ছিল যে আপনি যদি পাবলিক সার্ভেন্টস এর লফুল অথরিটিকে যদি ভায়োলেট করেন সেক্ষেত্রে যে অপরাধটা হয় সেই অপরাধটা কিভাবে আপনি আহ, মানে আমলে নিবেন সেটা নিয়ে বলা হচ্ছিল। তো এক্ষেত্রে আমরা এখানে 195 তিনটা পার্ট আছে, এ বি সি। এ হচ্ছে পাবলিক সার্ভেন্টের কি করা, লফুল অথরিটিকে ডিফাই করা বা সেটাকে ভায়োলেট করা, সেটা হচ্ছে 172 থেকে 188। আর আমরা পরবর্তীতে যে বি এবং সি আছে এটা মূলত ইম্পর্টেন্ট, 195 বি এবং সি। ঠিক আছে, এখানে কি হয়, বিতে হয় হচ্ছে পাবলিক জাস্টিসের এগেইনস্টে অফেন্স হয়। পাবলিক জাস্টিস কি মানে, আদালতে কি হচ্ছে, বিচার হচ্ছে। হ্যাঁ, বিচার কেন হয়, ন্যায় বিচার পাওয়ার জন্য তো হয়, জাস্টিসের জন্যই তো হয়। বিচার হচ্ছে, সেখানে কি দেওয়া হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, মিথ্যা প্রমাণ দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, এটা হচ্ছে বি। আর সিতে কি হচ্ছে, সেই মিথ্যা মামলাটি প্রমাণ করার জন্য জাল দলিল দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে, জাল দলিল। মানে একটা এখানে একটা হচ্ছে ওরাল ধরবো আমরা, একটাকে আমরা ডকুমেন্টারি ধরবো। দেখেন মানে ফিলোসফিটা বুঝতে ইজি। 195 এর বিতে বলা হচ্ছে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা প্রমাণ, মিথ্যা তথ্য দিলে, মিথ্যা মামলা করলে। আর সিতে বলা হচ্ছে সেই কাউকে ফাঁসানোর জন্য, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যকে আরো স্ট্রং করার জন্য যদি কি দেওয়া হয়, জাল বা fabricated। ডকুমেন্ট দেওয়া হয় তাহলে পারজুরির এগেইনস্টে। তখন এই বি এবং সি খেয়াল করেন, বি এবং সি দুইটাই কিন্তু কোথায় হয়, রাস্তায় নাকি আদালতে? আদালতে হয়। মিথ্যা সাক্ষ্য কোথায় দেওয়া হয়, মুখে মুখে বলেন। আদালতে। জাল দলিল কোথায় প্রদর্শন করা হয়, আদালতে। আদালত। তাহলে তাহলে এই বি এবং সি এর অফেন্সটা হচ্ছে কোথায়, আদালতে। জাস্ট ব্যাকগ্রাউন্ড স্টোরিটা মনে রাখেন। 195 এ না, কিন্তু আমরা 195 বি এবং সি নিয়ে এখন আলোচনা করব। সেটা কোথায়, 476। আরো সহজ করে যদি বলি, 195 বি এবং সিতে যে অপরাধগুলো হয় সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা প্রমাণ বানানো, কার বিরুদ্ধে মিথ্যা মামলা করা। আর সিতে হচ্ছে জাল দলিল বানানো, জাল দলিল তৈরি করা, জাল জাল দলিল ফেব্রিকেট করা, সরি কোনো দলিলকে টেম্পারিং করা। তো এ বি এবং সি এর যে অপরাধগুলো আদালতে হয়, সেই অপরাধগুলোর আমলে নেওয়ার ক্ষেত্রে কি লাগে, একটা লিখিত কি লাগে, অভিযোগ লাগে। কি লাগে, লিখিত অভিযোগ। লিখিত অভিযোগ লাগবে কোর্টে। কে দিবে, ওই 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 আদালত দিবে। এটা হচ্ছে একটা কি সাবস্টেন্টিভ রাইট। মানে 195 এর বি এবং সিতে কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে কি সাবস্ট্যান্টিভ রাইট। সাবস্টেন্টিভ রাইট। এই সাবস্টেন্টিভ রাইটের প্রসিজারটা বলা হচ্ছে কোথায়, 476। কোথায়, 476। তাহলে কমপ্লেনটা দেওয়া হয় কত ধারার আন্ডারে? 195 এর বি সি এর আন্ডার। না না, কমপ্লেন দেওয়ার অধিকার দেওয়া হয়েছে কোথায়, 195 এর বিসি। বাট হ্যাঁ, কমপ্লেন দিবেন কিসের আন্ডারে, অ্যাপ্লিকেশনটা দিবেন কিসের আন্ডারে? 476 এর আন্ডার। এই তো ক্লিয়ার, মাথা একদম ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। এই বাকিরা কিন্তু শুনেন, এখানে আমরা সবাই পড়তে আসছি, শিখতে আসছি, সবাই পার্টিসিপেট করবেন। কেউ না বুঝলে আমাকে বলবেন, আমি একদম সহজ করে বুঝাই দিই, মানে কঠিনের কিছু নাই। আমাদের ল টপার্স এর মোটোই হচ্ছে মানে পিস অফ কেক, মানে আইন শেখা হচ্ছে পিস অফ কেকের মতো। তাহলে 195 এর বি এবং সিতে এই অধিকার দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা দলিল প্রদর্শন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া যায়, দেয় কে, ওই আদালত। এটা হচ্ছে একটা অধিকার দিয়েছে। বাট এই অধিকারটাকে কিভাবে আপনি অ্যাভেল করবেন সেই প্রসিজারটা বলা হচ্ছে কোথায়, 476। 476। তার মানে কমপ্লেনটা দেওয়া হয় কিসের আন্ডারে, 476। 76। আর এই কমপ্লেন দিতে যে পারবেন এই অধিকারটা আপনাকে দিয়েছে কি, 195 এর বি এবং সি। বি এন্ড সি। ভেরি গুড। তো আমরা পড়ায় চলে যাই, কারণ এটা গতকালকে দেখাইছিলাম। এটা খুব খুব মজা আছে, কিন্তু এটা অনেকে কিন্তু এটা ইগনোর করে। 195 বা এই যে 190 থেকে 199 এর বি, এটা যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা জটিল, এ কারণে এটা আমরা ম্যাক্সিমাম রেখে দিয়ে চলে আসি। কগনিজেন্স দেখলে উল্টাই না, কগনিজেন্স দেখলে আমরা এই অ্যান্সার করিই না। অথচ যখন আপনি জাজ হতে চাবেন বা আপনি যখন জাজ হবেন বা লয়ার হবেন, এটা আপনার মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে ডিউটি, এটা পুরোটা জানা। অথচ এত বড় গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা জাস্ট ফেলে চলে আসি। তো এই জন্য আমি এটাকে একটু সময় নিয়ে পড়াচ্ছি। বাকিগুলো খুবই ইজি, টান দিয়ে আমরা শেষ করে ফেলবো, টেনশনের কিছু নেই। বলা হচ্ছে
ওই যে ওদিন আমরা পড়াইলাম না যে কোড বলতে কি বোঝাচ্ছে, সিভিল কোড, রেভিনিউ কোড এবং কি ক্রিমিনাল কোড। ক্রিমিনাল কোড। এখানে কে অন্তর্ভুক্ত হবে না? সাব রেজিস্টার। সাব রেজিস্টার কি হবে না, এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো তার সে যখন তার এখানে এই ধরনের এই যে 195 এর বি অথবা সি, বি এবং সিতে কি আছে? বিতে হচ্ছে বলেন, বিতে কি আছে? মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা প্রমাণ বানানো। আর সিতে হচ্ছে কি? মিথ্যা বা জাল দলিল প্রদর্শন করা। তো এই অফেন্স গুলো যখন এই ধরনের সিভিল, রেভিনিউ বা ক্রিমিনাল কোর্টে ঘটবে, তখন ওই আদালত কি করবেন? নিজে থেকে অথবা আবেদনের ভিত্তিতে একটা কি করবেন? প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। কি করবেন? প্রিলিমিনারি ইনকোয়ারি। এই যে দেখেন, কোন অপরাধের ক্ষেত্রে বি এবং কি সি, এখানে কিন্তু এ আছে, এখানে এ আছে না। নাই, এখানে শুধু বি এবং সি। বিতে কি আছে? জাস্ট বি এর ফিলোসফিটা কি, ছোট্ট করে যদি বলি, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। পারজুরি মানে মিথ্যা হ্যাঁ। সাক্ষ্য দেওয়া আদালতে আর সি এর ফিলোসফিটা হচ্ছে কি? মিথ্যা দলিল আদালত সাবমিট করা। সাবমিট করা। এক্স্যাক্টলি, গুড। তো সেই বি এবং সি এর অফেন্সটা যদি এই ধরনের সিভিল, রেভিনিউ বা ক্রিমিনাল কোর্টে ঘটে, তাহলে সেই আদালত প্রথমে একটা কি করবেন? আপনারা কিন্তু এভাবে 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 করে করে লিখেন। তো এখানে লেখেন 195 এর বি সি ঘটছে কোনো আদালতে, তখন সেই আদালত একটা কি করবে? প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। কি করবে? প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। তারপরে সে তার ফাইন্ডিংটা কি করবে? রেকর্ড করবে। এভাবে করে লেখেন। রেকর্ড করার পরে তারপরে গিয়ে তিনি কি করবেন? একটা কমপ্লেন লিখবেন। কি লিখবেন? কমপ্লেন লিখবেন। দেখেন কমপ্লেনটা 3 নম্বরে আসতেছে। কমপ্লেন লিখবেন এবং সেটা তিনি, মানে যিনি পিও, তিনি সেটা সাইন করবেন। একটা কোর্টের প্রিজাইডিং অফিসার কে বলেন তো? একটা কোর্টের প্রিজাইডিং অফিসার কে? পেশকার। এটা কে? জাজ। পেশকার কে বলছে? আমি। জাজ। কে? আপনি কে? মালিহা। প্রিজাইডিং অফিসার পেশকার না তো। প্রিজাইডিং অফিসার হচ্ছে জাজ। জাজ। সরি, জাজ। লয়ার। লয়ারদেরকেও তো অনেক সময় না, প্রেসিডিয়াম। লয়ার হচ্ছে অফিসার, লয়ার হচ্ছে অফিসার, ঠিক আছে। কোর্ট অফিসার। হ্যাঁ, কোর্ট অফিসার। আর জাজকে কি বলে? পিও। কি বলে? পিও। পিও, প্রিসাইডিং অফিসার। এটা কিন্তু ভুলেন না, হয়তো বা আপনি ভুলে ফেলছেন, নো প্রবলেম। তো প্রিসাইডিং অফিসার হচ্ছে কে? জাজ। এই অনেক সময় সিভিল, আপনারা তো সিভিল প্র্যাকটিস করেন না, এই জন্য বলি যে সিভিল কোর্টে একটু ঘুরে আসবেন। বলে পিও। কি বলে? সিভিল কোর্টের সিনিয়র লয়াররা কি বলে? জজ সাহেবকে কি বলে? পিও। পিও বলে। এই যে বেশি নাটক কম করো পিও, এই টাইপের আর কি। তো এটা হচ্ছে পিও। হ্যাঁ, তো আর 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 যিনি লয়ার তার নাম হচ্ছে কি? সিও, মানে কি কোর্ট অফিসার। আর পেশকার। তারপরে হচ্ছে স্টাফ, সেরেস্তাদার স্টাফ, এদের স্টাফ, স্টাফ, কোর্ট স্টাফ। স্টাফ। হ্যাঁ, হ্যাঁ। এই পিও, এই কথাটা কোথায় আছে? সিআরও তে আছে। সিআরও, ইভেন সিপিসি তেও আছে। মানে জজ সাহেবকে কি বলতেছে? প্রিজাইডিং অফিসার, মানে দ্য অফিসার হু ইজ প্রিজাইডিং ওভার দ্য কোর্ট, রাইট? তো সে হচ্ছে কে? কোর্টের উপরে চেয়ারে কে বসে? পেশকার বসে, লয়ার বসে, নাকি না, জাজ? জাজ বসে। ওকে, ভেরি গুড। আজকে থেকে আর ভুলবেন না। এই যে দেখেন, অনেক কিছু শেখার আছে, অনেক ধরনের কনফিউশন দূর করার। না, আসলে পেশকার অনেক ভাবনা, তো এই জন্য আমার মুখে পেশকার চলে আসছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। ঢাকা কোর্টের পেশকাররা একটু এরকমই হবে, স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখন সেটা সাইন কে করবে? কমপ্লেন্ট সাইন করবে হচ্ছে পিও। করার পর তিনি সেটাকে কার কার এই যে কমপ্লেনটা লেখা হয়ে গেল, এখন কমপ্লেনটা কোথাও দায়ের করতে হবে না? দায়ের কোথায় করবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কার কাছে? এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে কিন্তু ভুলটা করা যাবে না। যদি পরীক্ষায় দেয় যে একজন ব্যক্তি কোর্টে একটি জাল দলিল দিলেন, তখন সেই আদালত উক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনবেন কোন আদালতে? দায়রা আদালতে, আহ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে, নির্বাহী আদালতে। কোথায়? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। এই যে এই জন্য এটাকে আমি একটু আপনাদের পাওয়ার দিয়ে দিচ্ছি যে ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস। ওকে। এবং এই ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস এই এই আবেদন, মানে কমপ্লেনটা পাওয়ার পাওয়ার এটা তো করবেন, বাট এই কমপ্লেন করার পাশাপাশি ওই আদালতের মানে আরো কিছু ক্ষমতা আছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে যদি নন বেইলেবল হয় তাহলে তাকে আটক করে সে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। যদি মনে হয় যে বেইলেবল, তাহলে তার থেকে সিকিউরিটি নেবে। তাহলে কয়টা পাওয়ার? দুইটা পাওয়ার। একটা হচ্ছে কি? সিকিউরিটি নেওয়া। আরটা হচ্ছে কি? কাস্টডিতে, মানে আটক করা আর কি। কাস্টডিতে আটক করা। কিন্তু উনি তো আটক করতে পারবে না। উনি কি করবে এটাকে? মানে উনি এটা ধরে কার কাছে পাঠিয়ে দিবে? এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে। লেখা আছে কিন্তু, এই যে কাস্টডি টু টু সাচ ম্যাজিস্ট্রেট, মানে এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে। উনি হচ্ছে তাকে ভিতরে ঢুকাই দিবে। শেষ। ক্লিয়ার? তাহলে এই 476 এর যে প্রসিজারটা, সেটা সহজে কে বলতে পারবেন আমাকে বলেন তো? সরি, 76। দেখি একটা একজনকে ধরি। হাসান, বলো।
হাসান, শুনতে পাচ্ছ? কাব্য বলো, কাব্য। ভাইয়া, আমরা আগের দিন যেরকম পড়েছিলাম যে সাব রেজিস্টার বা রেজিস্টার বাদে যদি সিভিল কোর্ট, রেভিনিউ কোর্ট বা ক্রিমিনাল কোর্টে অ্যাপ্লিকেশন করা হয় যে আহ, এই কোর্টে 195 এর বি বা সির আন্ডারে কোনো অফেন্স করা হয়েছে, মানে পারজুরি বা ওই যে ডকুমেন্ট ফোরজারি, হুম। তাহলে তারা অ্যাপ্লিকেশনটা করবে যে জাজের কাছে, পিওর কাছে, যে এরকম একটা অপরাধের জন্য সে যেন অ্যাকশন নেয়। তখন জাজ পিও উনি একটি প্রিলিমিনারি ইনকোয়ারি করবেন এবং না 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 না, ওই যে এখানে একটু ফাইন্ডিং। ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে, এই যে কনফিউশন। মানে এখানে আমরা ভুলে গেছি যে অন অ্যাপ্লিকেশন জিনিসটা তোমরা তো তাকায়ও না, এটা হচ্ছে কেউ আবেদনের প্রেক্ষিতে। এই যে এখানে দেখো, এটা লেখো নাই 195 বিসির অপরাধ হয়েছে, তারপরে তিনি একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করবেন। কে করবেন এটা? এই যে উনি ইনি, ঠিক আছে? আচ্ছা। ইনি করার পরে একটা ফাইন্ডিং দিবেন, তারপরে কমপ্লেইন লিখবেন, তারপরে গিয়ে সেটা হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস ওখানে গিয়ে সেটা অভিযোগটা দায়ের করবে। এবং এই অভিযোগ দায়ের করার পাশাপাশি তিনি আরো দুইটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সিকিউরিটি নিতে পারেন এবং তিনি কাস্টডিতে পাঠাতে পারেন। কাস্টডি তো আর নিজে দিতে পারবেন না, সরাসরি যেহেতু উনার কাছে মামলা হয়ে গেছে উনার কাছে দিয়ে দিবেন, ধরে আর কি, মানে বেঁধে ধরে সেখানে পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু উনার কাজ সম্পর্কে কিচ্ছু বলা হচ্ছে না, খেয়াল করো কিন্তু। এখানে উনার কাজ সম্পর্কে কিছু বলা হচ্ছে না। তার কাজ হবে হচ্ছে একদম ওই যে নর্মাল মামলার মতো, যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ওই চ্যাপ্টার 16 বা 17-তে বলা আছে, ওই 200 200 কত 41-এ যেভাবে আছে ওখান থেকে শুরু হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এখানে কিন্তু যে কোর্টে মামলা হবে তার কোনো কাজ নিয়ে বলা হচ্ছে না, বরং যার কোর্টে এই ধরনের অফেন্স ঘটেছে তার কি পদ্ধতি অনুসরণ করবে সেই বিষয়ে বলা হচ্ছে। ক্লিয়ার? স্যার, কাস্টডিতে কে নিবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নিবে? না না না, কাস্টডিতে এই যে উনি নিবেন। যার যার কোর্টে অপরাধটা হয়েছে সে হ্যাঁ, নিবে? নিয়ে কি লিখছে, সেন্ড দ্য অ্যাকিউজড ইন কাস্টডি টু সাচ ম্যাজিস্ট্রেট, মানে তাকে ওই ম্যাজিস্ট্রেটের কাছে কাস্টডি করে পাঠাই দিবে। ওকে স্যার। কাকু এবার বলো। ভাইয়া, প্রথমে তাহলে সিভিল, রেভিনিউ বা ক্রিমিনাল কোর্টে অফেন্স হবে 195 এর বি বা সির আন্ডারে। দেন উনি একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করবেন, করে যে ফাইন্ডিংটা পাবেন আহ, সেটা আর কি, সেটা সহ একটা কমপ্লেন্ট রাইটিং এ থাকবে, সেটা আর কি কোর্টের প্রিসাইডিং অফিসারের কাছে সেন্ড করবেন। আর তারপরে এই সেম রিপোর্টটা উনি ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাসের কাছেও সেন্ড করবেন। এবং এখানে দুইটা বিষয় আছে যে তার দুইটা পাওয়ার দেওয়া হয়েছে। যদি নন বেইলেবল অফেন্স হয় তাহলে সে কাস্টডিতে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন, আর যদি বেইলেবল হয়ে থাকে তাহলে সাফিসিয়েন্ট সিকিউরিটি নিয়ে নেবেন ওই অ্যাকিউজড এর কাছ থেকে, যাতে করে সে অ্যাপিয়ার করে ম্যাজিস্ট্রেটের সামনে। ওকে, এখানে সবটাই কাভার হয়েছে, ছোট্ট একটা ভুল হয়েছে। তুমি যে পিওর কথা বলো না, এটা তো সে নিজেই, মানে কমপ্লেনটা সে ও নিজে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি কমপ্লেনটা সে স্যার। নিজে। ওকে, তো এটা আর কে বলতে পারবেন? এটা কিন্তু খুব জটিল, বাট সহজে বলে ফেলেন। স্যার, আমি ট্রাই করি। হ্যাঁ, করেন, বলেন। 195 এর বি এবং সি যে পারজুরির যে ব্যাপারটা, সেটা নিয়ে কোনো অফেন্স হলে সেই যে কোর্টে সেই অফেন্সটা হলো, সেই কোর্টের ম্যাজিস্ট্রেট প্রথমে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করে যদি সে স্যাটিসফাইড হয় যে এখানে একটা অফেন্স হয়েছে, তাহলে একটা রিটেন কমপ্লেইন করবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যে এই অফেন্সটা হয়েছে। তারপর উনি ওই অ্যাকিউজডের কাছ থেকে যদি নন বেইলেবল অফেন্স হয় তাহলে কাস্টডিতে নিয়ে পাঠাবে ওই ম্যাজিস্ট্রেটের কাছে। আর যদি বেইলেবল হয় তাহলে সাফিসিয়েন্ট সিকিউরিটি নিয়ে উনি হচ্ছে ওইটা পাঠাবে আর কি ম্যাজিস্ট্রেটের কাছে। স্যার, এটাই তো নোশন, তাই না হ্যাঁ, পুরোটা? ছেড়ে দিবে, মানে সিকিউরিটি নিয়ে ছেড়ে দিবে যে তুমি ইন ছেড়ে ফিউচারে দেবে, ওই ম্যাজিস্ট্রেটের সামনে মানে ট্রায়ালে। অ্যাপিয়ার করবে, এখন অ্যাপিয়ার করবে। এখন এখানে এই কমপ্লেনটা সাইন করবে কে? কমপ্লেন্টে সাইন করবে হচ্ছে যেই কোর্টে হয়েছে অফেন্সটা, সেই কোর্টের প্রিয়। প্রিয়, গুড গুড। এখানে কিন্তু খেয়াল করেন, কমপ্লেন কিন্তু পেশকারও করতে পারে, কমপ্লেন কিন্তু অন্য কেউ করতে পারে, বাট কমপ্লেনটা সাইন কে করবে? সাইন হইতে হবে কে, কার মাধ্যমে? প্রিয়, পিওর মাধ্যমে। হ্যাঁ, এই প্রিয়র এখানে মাধ্যমে। প্যাচ আছে। এটা মাথায় রাখবেন। থেকে তো প্যাচে ফেলায় সব সময়, প্যাচ থেকে বেরোনোর জন্য এগুলো মাথায় রাখবেন। ওকে, এখন কথা বলা হচ্ছে, তাহলে এটা আমরা ক্লিয়ার। এখন বলা হচ্ছে যদি এই সেম ঘটনা, মানে 195 এর বি বা সি তে যে ঘটনাগুলো হচ্ছে, সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা জাল দলিল কোর্টে উপস্থাপন করা, এই সেম ঘটনা যদি হাইকোর্ট ডিভিশনে ঘটে, তাহলে জাস্টিস স্যার কি করবে? না, এটা কে করবে? এই এই সাইনটা তখন, এই কমপ্লেনটা তখন সাইন হবে বাই সাচ অফিসার, যেটা ওই যে ওই কোর্ট, মানে আমাদের যিনি, মানে কোর্ট বলতে এখানে কেন বলা হয়েছে কোর্ট, কারণ এখানে একটা কোর্টে দুইজন বিচারপতিও থাকতে পারে। মানে কোর্ট যাকে ডাইরেকশন দেয়, আদালত যাকে বলে, সেই অফিসারই কি করবে? এটাকে সাইন করবে। ক্লিয়ার? যেহেতু এটা আপার কোর্ট। বুঝা গেছে? না স্যার, আরেকবার যদি কেন আপনারা শুনেন না আমাকে? মানে স্যার, বলতেছি, এই সেম ঘটনা যদি হাইকোর্ট ডিভিশনে ঘটে,
কোথায় ঘটে? হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ, কি ঘটনা? পারজুরি। রাইট, 195 এর বি এবং সি এর ঘটনা, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা দলিল উপস্থাপন করা। এই সেম ঘটনা যদি হাইকোর্ট ডিভিশনে কোনো একটা আদালতে ঘটে, তাহলে কি মাননীয় বিচারপতি স্যার কমপ্লেন লিখবেন, স্বাক্ষর করবেন? না। না। বরং কোর্ট, কোর্ট বলতে কি ওই বিচারপতি স্যারের কোর্ট আর কি, সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ যেটাই হোক, মানে কোর্ট যে অফিসারকে বলবে সে অফিসার করবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, খেয়াল করে শুনেন, একটু ভালো মতো খেয়াল করে শুনেন, এত উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। ওকে, এখানে আর কিছু নাই। ওকে, এই ধরনের মামলা যখন হবে, সেই মামলাটার বিচার কিভাবে হবে? সেই মামলাটার বিচার হবে অ্যাজ ইফ মামলাটা পুলিশ রিপোর্টের আন্ডারে হয়েছে, মানে কি জিআর কেস স্টাইলে। মামলাটা কি স্টাইলে চলবে? ট্রায়াল কি স্টাইলে চলবে? জিআর মামলার স্টাইলে। হ্যাঁ, জিআর মামলা স্টাইলে কেন চলবে বলেন এবার। জিআর মামলা স্টাইলে চললে কি সুবিধা, কি অসুবিধা? কেন সিআর মামলা স্টাইলে চলবে না? খেয়াল করেন, এটা হচ্ছে কিন্তু সিআর মামলার মতো, মানে কমপ্লেন দেওয়া হচ্ছে, বাট চলবে কিসের মতো? জিআর মামলার মতো। এই জিনিসটা কেউ আপনাদেরকে বলছে? খুব সূক্ষ্ম একটা ব্যাপার না, যে অ্যাজ ইফ ইট ওয়ার ইনস্টিটিউটেড অন এ পুলিশ রিপোর্ট, মানে অ্যাজ ইফ এটা একটা জিআর মামলা। এটা কেন? আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা সবাই 249 পড়ছেন না? 249, 249 পড়ছেন না, যে পাওয়ার টু স্টপ প্রসিডিংস, প্রসিডিংস স্টপ করে দেওয়া যায়। এই জি প্রসিডিংস স্যার পড়েছি। সিআর মামলাতে স্টপ করে দেওয়া যায়? সিআর মামলা স্টপ করে দেওয়া যায় না, দেওয়া যায় না। না। কিসে যায়? জিআর এ যায়। কিসে যায়? জিআর এ। জিআর কি সেটার নাম হচ্ছে কি? প্রসিডিং। প্রসিডিং কি? স্টপ। মনে আছে আমরা যে পড়ছিলাম, এই যে যদি বি এবং সি তে যদি কেউ হচ্ছে কি দেয়, মানে সুপিরিয়র অফিসার যদি কি দেয়, এই তো কি দেয়, যদি মামলা উইথড্র করতে চায়, তাহলে সে কি সেটা কি উইথড্র করতে পারে? পারে না? পারে কি না? পারে। এবং উইথড্র যদি করে দেয়, তখন কি হয়? নো ফার্দার প্রসিডিং শ্যাল বি টেকেন। আর কোনো প্রসিডিংস কি নাই, তার মানে প্রসিডিংস কি হয়ে যায়? স্টপ হয়ে যায়। কি হয়ে যায়? স্টপ। আর 249 কি বলতেছে? সেম কথাই বলতেছে। 249 কি বলতেছে? আপনাদের কাছে সিআরপিসি আছে? জি স্যার। সিআরপিসি উল্টা, 249 যান। 249 প্রথম দুইটা লাইন পড়েন। In any case instituted otherwise than upon complaint, a metropolitan magistrate, a magistrate of the first class, or with the previous sanction of the chief judicial magistrate or any other judicial magistrate, may for the reasons to be recorded by him stop the proceedings at any stage. ওকে, তার মানে 249 এর মেন মেন উপাদান কি? সেটা হচ্ছে কি? প্রসিডিংস কি করা? স্টপ করা। স্টপ Stop করে করা। দেওয়া। কোন মামলায়? জিআর মামলায়। কোন মামলায়? জিআর মামলায়। এখানে লেখা আছে কিন্তু আদারওয়াইজ দেন আপন কমপ্লেইন, মানে কি হ্যাঁ, কমপ্লেইন মামলা হইলে হবে না? কমপ্লেন ছাড়া যে মামলাগুলো হয়। হ্যাঁ, তো কমপ্লেইন ছাড়া যে মামলাগুলো হয় সেগুলো কি মামলা বলে? জিআর কাব্য, মামলা বলে। GR, কাব্য বুঝো কিন্তু, কমপ্লেইন ছাড়া যে মামলা হয় সেটা কি সিআর মামলা হয়? সেটা হয় কি মামলা? GR মামলা। মানে কমপ্লেইন দিয়ে যে মামলা হয় সেটার নাম হচ্ছে কি মামলা? সিআর। কমপ্লেন দিয়ে হলে তো ভাই সিআর, আর যদি না হয় আদারওয়াইজ হয় তাহলে জিআর কেস। তার মানে এখানে 249 কি নিয়ে ডিল করতেছে? সিআর না জিআর? জিআর। জিআর। তো জিআর মামলাকে, জিআর মামলাকে আমরা কি মামলা বলি? যেটা কিসের উপর ভিত্তিতে হয়? পুলিশ রিপোর্টের ভিত্তিতে। পুলিশ রিপোর্টের উপর। এবার তুমি মিলাইতে পারতেছো? কেন বলতেছে, কেন বলতেছে যে এই ধরনের মামলাগুলো কি মামলা হিসেবে ধরে নেওয়া হবে? জিআর মামলা হিসেবে জিআর ধরে নেওয়া মামলা। হবে। কিভাবে বুঝছি আমরা? যে অ্যাজ ইফ ইট ওয়ার ইনস্টিটিউটেড অন পুলিশ রিপোর্ট। তার মানে এই ধরনের মামলাগুলো কি মামলা হিসেবে ধরে নেওয়া হবে? জিআর মামলা। যাতে করে এরা কিসের সুবিধা পায়? 249 এর সুবিধা পায়। 249 এর সুবিধা কি? 249 কি বলছে? মামলাটা যে কোনো স্টপ সময় করে দেওয়ার প্রসিডিংটা পাওয়ার স্টপ থাকে। করে দেওয়া যাবে। কোন ধরনের মামলায়? জিআর মামলায়। জিআর। হ্যাঁ, এবার এবার বুঝতেছো, মানে ধরতে পারতেছো পাজলটা? এই যে প্রসিডিংস স্টপের ক্ষমতাটা দেওয়ার জন্যই মূলত এই মামলাগুলোকে কি মামলা হিসেবে ধরে নেওয়া হবে, মানে ধরে নেওয়ার জন্য বলছে। জিআর মামলা। এই প্রসিডিং স্টপটা কেন গুরুত্বপূর্ণ? কোথায় কোথায় আছে এটা? কালকে পড়াইছি, কোথায় আছে? এই যে কোথায় আছে? 5A। সেখানে বলা হচ্ছে যদি উইথড্র চায়,
হ্যাঁ, যদি কোনো সুপিরিয়র অফিসার যদি উইথড্র করতে চায় সেক্ষেত্রে উইথড্র করতে পারবে কমপ্লেন, এবং সেক্ষেত্রে কোনো ফার্দার প্রসিডিংস আর নেওয়া যাবে না। অর্থাৎ সেক্ষেত্রেও ফার্দার প্রসিডিংস আর নেওয়া যাবে না। আবার এক্ষেত্রেও কিন্তু যদি দেখা যাচ্ছে যে যিনি কমপ্লেনেন্ট তিনি আসেন না, সাক্ষী আসে না, কেউ আসে না, তখন ম্যাজিস্ট্রেট চাইলেই এই মামলাটা কি করে দিতে পারে, কি করে দিতে পারে, স্টপ করে ফেলতে পারে, কি করবে, স্টপ, কি স্টপ করবে, করবে। স্টপ করে ফেলতে পারে। আর স্টপ করে দিলে যিনি একিউজ থাকেন তিনি কি হন, একুইটাল হন নাকি ডিসচার্জ হন নাকি রিলিজড হন? আচ্ছা ওকে, কাব্য ধারাটা পড়ো শেষের দিকে। আপনাদের পড়াশোনার ডাব্বা হইতেছে বুঝছেন, কিচ্ছু পড়াশোনা করেন নাকি স্যার এই? রিলিজ হয়। হ্যাঁ, তো কাব্য এটা পড়েন তো, ধারাটা পড়েন। ভাইয়া 2 নাকি 3 সাবসেকশন কোনটা পড়বো? 249, 249। ও 249। May, for the reasons to be recorded by him, stop the proceedings at any stage without pronouncing any judgment either of acquittal or conviction, and may thereupon release the accused. মানে রিলিজ করে দেবে, এক্স্যাক্টলি, কোনো রায়ও দিবে না, খালাসও দিবে না, সাজাও দিবে না, তখন ওই আসামিকে কি করে দিবে, কি করে দিবে, রিলিজ করে দেবে। রিলিজ মানে কি, মুক্তি, মুক্ত করে দিবে, মুক্ত। তাহলে রিলিজ করবে নাকি খালাস করবে নাকি অব্যাহতি করবে, কি করবে, রিলিজ করবে। রিলিজ করবে। এভাবে করে পড়তে হবে। হ্যাঁ, তো তাইলে আমি কোশ্চেন করবো, আপনারা উত্তর দিবেন। সেটা হচ্ছে 195 এর আন্ডারে, 195 এর বি এবং সি এর আন্ডারে যে মামলাগুলো হয় 476 এর মানে অধীনে, সেই মামলাগুলোকে বিচার কালে ম্যাজিস্ট্রেট কি মামলা বলে ধরে নেবেন? জিআর মামলা হিসেবে ধরে নেবে। সিম্পল, মানে অ্যাজ ইফ দে ওয়ার ইনস্টিটিউটেড আপন আপন হোয়াট, পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট। তো এই এই পুলিশ রিপোর্টের উপর বা জিআর মামলা হিসেবে ধরলে সুবিধা, কিছু সুবিধা পাচ্ছি আমরা 249 249 এর সুবিধা পাচ্ছি। পাচ্ছি, এবং আরো সুবিধা আছে, বেইল টেইল এগুলো হাবিজাবি, মানে জিআর মামলাতে যে প্রসিডিংস ফলো করা হয় সব প্রসিডিংস এখানে ফলো করা হবে। সিম্পল, ওকে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, যদিও অনেক ভিতরের বিষয়। আশা করি এখন মাথা খুলছে এই বিষয়ে। জি স্যার। এইভাবে করে পড়বেন ল। আরো মজার বিষয় হচ্ছে 3-এ বলা হচ্ছে যদি কোনো আপিল পেন্ডিং থাকে, মানে আমি সিনারিওটা একটু বলি, সিনারিও তো আপনি ধরতে পারবেন না, আমি এখানে সিনারিওটা দিই। যেমন ধরেন এই কাব্য একটা মামলা করছে হাসানের বিরুদ্ধে, রাইট? তো মামলা করে হাসান বলল যে কাব্য যে এক্স নামীয় যে দলিলটা দিছে এই দলিলটা হচ্ছে ভুয়া। এটা কি ভুয়া, এটা হাসান প্রমাণ করছে। কে প্রমাণ করছে? হাসান। হাসানের কাছে গেছে প্রমাণ। কাব্যর মামলা কি হয়ে গেল? খারিজ। কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। এ হচ্ছে বাদী, এ হচ্ছে বিবাদী। সিভিল কোর্টে মামলা চলছে কোথায়, কথা বলেন? সিভিল কোর্টে। সিভিল কোর্টে। কাব্য বাদী, হাসান বিবাদী। হাসান মামলার সময় বললো যে কাব্য যে দলিল মূলে জমিটা দাবি করতেছে সেটা আসলে ভুয়া দলিল। কি দলিল? ভুয়া দলিল। এবং এখানে হাসান জিতছে। হাসান কি জিতছে, জিতার কারণে কাব্যের মামলা কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। এবং আদালত এই যে হাসানের যে দাবি এটা ভুয়া দলিল সেই বিষয়ে সন্তুষ্ট হয়ে কিন্তু মামলাটা খারিজ করছে। এবং পরবর্তীতে তিনি 195 এর কি, সি না বি, সি। একের সি, 195 এর একের সি এর আন্ডারে তিনি এই মিস্টার কাব্যের বিরুদ্ধে কি করলেন, একটা ওই যে মামলা করলেন। সেই মামলা করার অধিকার দিয়েছে 195 এর একের সি, আর মামলা কমপ্লেন দিয়েছেন কিসের আন্ডারে? 476 এর আন্ডারে। 76। মাথা ক্লিয়ার করে শুনেন কিন্তু, পেঁচাবেন না। করার পর এখন কাব্য গেল উকিলের কাছে, ভাই মামলা তো হারলাম, এখন আবার আরেকটা মামলা খাইলাম, ভুয়া দলিল, আমার দলিল নাকি ভুয়া, জজ সাহেব এটাকে ভুয়া বলছে, আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তিনি হচ্ছে তার পেশকারকে 195 এর 1 সি এর আন্ডারে একটা মামলা করতে বলছে, ভাই আমারে বাঁচান। তো জজ ধরেন লয়ার হচ্ছে আমাদের এখানে নিশি, নিশি বলতে চাইতে টেনশন করার কিছু নাই, আমরা আপনি এই যে খারিজ করলো মামলাটা, এটার বিরুদ্ধে আমরা কি করব, কথা বলে না, কি আপিল করব। আপিল করবো। না। কি করব, আপিল করবো। তো এই আপিল করলে তখন কাব্য বলতেছে, ম্যাডাম আপিল করলে কি হবে? বলে যে আপিল করলে আপনি বাসায় নাকি সরিষার তেল দিয়ে ঘুমাবেন, কোনো টেনশনে কিছু না, কারণ আপনার এই মামলা তখন কি হয়ে যাবে, মুলতবি হয়ে যাবে। কি হয়ে যাবে? মুলতবি হয়ে যাবে। ক্লিয়ার? মানে আপিল আদালত, কারণ এমনও হইতে পারে আপিল আদালত বলতে পারে যে এই এই দলিল ভুয়া নয়, তাহলে এই মামলা চলে। এই মামলা কি চলবে? চলবে এই মামলা? না, চলবে না। না। এবার বুঝা গেছে? ক্লিয়ার? একদম পানির মতো ক্লিয়ার। তো এইটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে
এই ধরনের যে where it is brought to the notice of such magistrate, মানে ওই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যার করে মামলাটা হয়েছে, যে অফ এনি আদার ম্যাজিস্ট্রেট হুম দ্য কেস মে হ্যাভ বিন ট্রান্সফার, যাকে ট্রান্সফার করা হয়েছে হোয়াটএভার, যে একটা আপিল চলতেছে স্যার, এই যে আপনি যে মামলাটা নিলেন, আপনার কাছে যে এই যে সিভিল কোর্টের জজ স্যার যে একটা মামলা দিল, সেই মামলাটার বিরুদ্ধে কিন্তু কি হচ্ছে, আপিল পেন্ডিং against the decision arrived at in the judicial proceedings out of which the matter has arisen, মানে 195 ম্যাটারটা তো এখান থেকেই আসছে, তো সেই ডিসিশনের বিরুদ্ধে কি হয়েছে, আপিল হয়েছে, আপিল হয়েছে। সেই ডিসিশনের বিরুদ্ধে, মানে 195 এর ওয়ান এর সি এর যে ম্যাটার, সেই ম্যাটারের বিরুদ্ধে কি হয়েছে, আপিল হলো। ম্যাটারটা কি, ম্যাটারটা হচ্ছে দলিল ভুয়া, মামলা খারিজ, তো এটার বিরুদ্ধে কি হয়েছে, আপিল হয়েছে। তো আপিল যদি হয় তখন হি মে, এখানে কিন্তু আবার তাকে ডিসক্রিপশন দিছে, যদিও ডিসক্রিপশন এটা মানতে সে বাধ্য, মানে এটা অবশ্যই সে এই এটাকে বলা হয় মানে আদব দেখানো আর কি, মানে আদব দেখানো, নর্মস দেখানো। হি মে ইফ হি থিংস ফিট এট এনি স্টেজ, যে কোনো স্টেজে কি করে দিবেন, এডজন করে, কি করে দিবেন, এডজন দ্য হিয়ারিং অফ, একজন করে দেবেন। বলবে যে সে লিখবে যে যেহেতু যেহেতু মিস্টার এই মামলার আসামি কাব্য, মানে ওই ওখানে তো সে আসামি কাব্য উক্ত এই যে ঘটনা থেকে উদ্ভূত হয়েছে এই মামলা, সেই মামলার ডিসিশনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন, সেহেতু আপিল শুনানি হওয়া পর্যন্ত এই মামলার সকল কার্যক্রম কি করা হলো, মুলতবি করা হলো। মন্তব্য। মুলতবি করা হলো। ক্লিয়ার? তাহলে এখন ক্লিয়ার স্যার। তাহলে এখন নিশি কাব্যকে বাঁচাই দিল না, এখন মোটা অঙ্কের ফি নিবে, বলে যে আমার 20,000 টাকা দেবে। ঠিক আছে, আপনারা বাঁচাই দিলাম, ঠিক আছে ম্যাডাম, ওকে। তাহলে এই হচ্ছে মেইন বিষয়, যে মানে যে মূল দেওয়ানি মামলার রায়ের উপর ভিত্তি করে এই জালিয়াতি নালিশ করা হয়েছে, সেই মূল দেওয়ানি রায়ের বিরুদ্ধে অলরেডি উচ্চ আদালতে আপিল পেন্ডিং বা চলমান আছে, সেটা তিনি লিখে কি করে দিবেন, অ্যাডজর্ন। তো পরীক্ষা যদি আসে, যদি এগুলো অনেক কঠিন বিষয়, বাট সবসময় কঠিন কিছু যখন আপনি জানবেন, সহজ জিনিসটা তো কোনো ব্যাপারই না। তো সেটা হচ্ছে কি, যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে আদালতে ভুয়া বা জাল দলিল দেওয়ার কারণে মামলা হয়েছে, এবং সেই মামলার আহ, সেই সেই মামলার আহ, আসামি যেই মূল মামলা থেকে এই মামলাটা উদ্ভূত হয়েছে, সেই মূল মামলার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, এক্ষেত্রে পরবর্তীতে তার বিরুদ্ধে হওয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি কি হবে, মুলতবি হবে। খারিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, নাকি মুলতবি হবে? মুলতবি হবে। এখানে কিন্তু একজন লিখছে, কি লিখছে, একজন। একজন। স্টপ হবে না, কিন্তু কি হবে না, স্টপ লেখা নেই কিন্তু, কি লিখছে, একজন, মানে একজন। টাইম বিং এটা পজ থাকবে, পরবর্তীতে স্টার্ট। কিসের উপর ভিত্তি করে, সে আপিল আদালতে সিদ্ধান্তের উপর ভিত্তি করে। কারণ এটা এই অপশনটা কেন রাখছে, এই অপশনটা রাখছে এরকম যে হাসান, হ্যাঁ হাসানের এই যে ভুয়া, হাসান যে বললো যে জাল দলিলটা ভুয়া, সেটা আপিল আদালতে উল্টে যেতে পারে। আপিল আদালত বলতে পারে না, কাব্য যে দলিল দিয়েছে সেটা রাইট, তাহলে তো এই মামলা থাকে না, থাকে, এই মামলা থাকে, থাকে না। কারণ ওকে। সো এই হচ্ছে আমাদের মানে 3 নম্বর আলোচনা। এরপর হচ্ছে এই এই যে আমরা যে 476 দেখেছি, এখানে বলা হচ্ছে যে আদালতে এই ঘটনাটা ঘটে, সে আদালত কি করতে পারে, কমপ্লেন করতে পারে। এখন শুধুমাত্র সে আদালত না, সুপিরিয়র কোর্টও কি করতে পারে, কমপ্লেন করতে পারে। বুঝা গেছে? এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মানে আমরা তো সবসময় বলে আসছি কি, ওই কোর্ট অথবা ওই কোর্টের ঊর্ধ্বতন কোর্ট, ওই কোর্ট অথবা ওই কোর্টের ঊর্ধ্বতন কোর্ট, এটা কিন্তু এবার বার কাউন্সিল পরীক্ষা আসছে, যে এই ধরনের মামলা কি করতে পারে, ওই আদালত অথবা তার কি সুপিরিয়র আদালত। তো তার মানে উক্ত আদালত যদি কি করে, এই কমপ্লেন না করে, অথবা কমপ্লেন করা থেকে যদি তিনি বিরত থাকেন, বা তিনি কমপ্লেনও করলেন না, আবার রিজেক্টও করলেন না, ধরেন বাদী কোনো একজন, যেমন এখানে হাসান এসে বললো যে স্যার কাব্য যেহেতু একটা ভুয়া দলিল দিছে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশনে যান, তো তিনি কি করলেন না, সে অ্যাকশনও নিলেন না, আবার কমপ্লেনও করলেন না, আবার কমপ্লেনটা রিজেক্টও করলেন না, মানে জাস্ট চুপ করে বসে থাকলেন গণেশ বাবু হয়ে। তো এক্ষেত্রে এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে এই আদালতের যে বস আদালত আছে, সেই আদালত কি করবে, কমপ্লেনটা করতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বুঝা গেছে? তবে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া যাবে না, মানে প্রথমে ট্রাই করতে হবে যে আদালতে ঘটনাটা ঘটেছে সেই আদালত নিজেই মামলা করবে। যদি সে আদালত কি থাকে, মামলা কমপ্লেন না করে অথবা রিজেক্টও না করে, তাহলে ওই আদালতের যে বস আদালত আছে, মানে কি উচ্চ আদালত, সুপিরিয়র কোর্ট। মানে কি জেলা জজ, মানে কে আরো সহজ করে বললে কে, জেলা জজ। জেলা জজ। তাহলে জেলা জজ স্যারকে অ্যাপ্রোচ করতে হবে যে স্যার আপনি তাহলে কি করেন, কি করেন, মামলাটা করেন। কমপ্লেনটা করেন।
মানে এই যে জাল দলিল হ্যাঁ, কমপ্লেনটা করেন। কমপ্লেনটা করে। এবার আমরা এটা দেখতে পেলাম যে এই কমপ্লেন উচ্চ আদালত কখন করবে, যখন ওই সংশ্লিষ্ট আদালত, যে আদালতে এই ভুয়া দলিল বা ভুয়া সাক্ষ্য দেওয়া হয়েছে, সে আদালত যদি কমপ্লেনও না করে আবার রিজেক্টও না করে, মানে কিছুই করতেছে না, চুপ করে বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি রিজেক্ট করে, কি করে? রিজেক্ট করে। ধরেন রিজেক্ট করেন। হাসান গেল, হাসান ওই আদালতে গেল, কোন আদালতে, যে আদালতে এই ঘটনাটা ঘটছে, ওই সেটা রেভিনিউ হোক, সিভিল হোক, ক্রিমিনাল হোক, বলছে স্যার এই কাব্য ভুয়া দলিল দিছে, সে জাল দলিল বানায়, সে শয়তান, তার বিরুদ্ধে মামলা করেন। এই এই যে আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেন, সেটা কি করলো? কি করলো? রিজেক্ট করলো। কি করলো? রিজেক্ট করলো। রিজেক্ট করলো। অথবা কাব্যের বিরুদ্ধে, কাব্যের বিরুদ্ধে মামলা নেওয়া হলো। এই দুই ক্ষেত্রে খেয়াল করেন, হুজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড এবং যার বিরুদ্ধে মামলা হয়েছে, কোন মামলা এটা? কোন মামলা? পারজুরির মামলা। এক্স্যাক্টলি 195 এর 1 এর বি এবং সি এর মামলা, 476 এর আন্ডারে। তো এই মামলাটা, যার মামলাটা রিফিউজ করা হবে এবং অথবা যার বিরুদ্ধে মামলা হবে, এই দুই ব্যক্তি কি করতে পারবে? কি করতে পারবে? আপিল। আপিল করতে পারবে। কি করতে পারবে? আপিল করতে পারবে। তখন ওই আপিল আদালত এই যে বলছে মে আপিল, এই যে সুপিরিয়র কোর্ট মানে জেলা জজের কাছে আপিল করবে। জেলা জজের কাছে কখন করবে? যদি রিজেক্ট করে দেয়, যদি কমপ্লেন্ট আনার যে আবেদনটা রিজেক্ট করে দেয়, অথবা কারো বিরুদ্ধে যদি কমপ্লেন্টটা অলরেডি তিনি আমলে নিয়ে নেন, তখন এই দুই ক্ষেত্রে কি করা যাবে? উচ্চ আদালতে মানে জেলা জজ আদালতে কি করা যাবে? আপিল করা যাবে। তো আপিল করলে তিনি কি করতে পারেন, যে ঠিক আছে যেহেতু আমার কাছে আপিল করছে, দুইটা কাজ করতে পারেন, কমপ্লেন্টটা উইথড্র করে ফেলতে পারেন, অথবা তিনি নিজেই কমপ্লেন্টটা দিতে পারেন। তার দেওয়ার ক্ষমতা আছে না? সুপিরিয়র সুপিরিয়র কোর্টের ক্ষমতা আছে না কমপ্লেন্টটা নিজে হ্যাঁ, দেওয়ার? আছে, দিতে পারবে। গুড। তাহলে আমাকে এখন 476 এর এ আর 476 এর বি বুঝাই দেন। নিশি বলেন। 476 ডিল করে হচ্ছে পারজুরির মামলা নিয়ে। 195 এর বি সি তে যে মামলাগুলো হয় সেগুলো এ হচ্ছে এ ওই নিয়ে বলেন, ওই এ নিয়ে বলেন, এ এ এই যে এটা। ও হ্যাঁ, স্যার, এ এতে কি স্যার বলছে? এর শুরুই হবে হলো মানে ওই সেম কোর্ট না করে সুপিরিয়র কোর্টও করতে পারবে সেটা রাইট। দিয়ে। স্যার, এটা তো 195 বলা আছে। আমি ভাবছি 195 এটা ডিল করে। হ্যাঁ, তো আমি মানে তো 476 এর এ পড়াইছি, সেখানে কি আছে সেটা বলো। আচ্ছা, ওই সংশ্লিষ্ট কোর্ট যদি মামলাটা না করে তাহলে ওর সুপিরিয়র কোর্ট মামলাটা করতে পারবে। হুম। না করে বলতে কি, তিনি কমপ্লেন করেন নাই, অথবা কমপ্লেনটা কি করেন নাই, রিজেক্ট করে দিয়েছেন বা রিজেক্টও রিজেক্ট করেন করে নাই। দিয়েছেন, বাট আহ, রিজেক্টও করে নাই, কমপ্লেইন্টও করা করেন হয় নাই। নাই, যে কোনো একটা। আচ্ছা, উনি কোনো Complaint- অ্যাকশনই নেন নাই। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কি শুনেন না আমার কথা? সরি আচ্ছা, আপনি স্যার। কি আমার আমার কথা শুনেন, লেকচার শুনেন? হ্যাঁ স্যার, শুনতেছি। কি শুনছেন তাহলে? সরি স্যার। তিনি কমপ্লেইনও করেন নাই, রিজেক্টও করেন নাই, চুপ করে বসে আছেন। তখন গিয়ে কি হবে? তখন গিয়ে সুপিরিয়র কোর্টকে বলতে পারবেন যে স্যার আপনি করেন কমপ্লেন। তো এটা তো আমি উদাহরণ দিলাম যে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া যাবে না, প্রথমে কার কাছে যেতে হবে? এদের কাছে, সিভিল কোর্ট, রেভিনিউ কোর্ট, ক্রিমিনাল কোর্ট। তারা যদি না করে, তখন গিয়ে হচ্ছে কার কাছে? তাদের। সুপিরিয়র কোর্টের তারা কাছে। কি না করবে? তারা কমপ্লেইনও করে নাই, আবার কি, রিফিউজ। রিজেক্টও করে নাই। এই সহজ জিনিসটা আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। এরপরে আপিল কখন হবে? কাব্য বলো, আপিল কখন হবে? আহ, যদি কমপ্লেইনটা যে করা হয়েছে সেই কমপ্লেইনটা যদি রিফিউজ করে দেয় ওই কোর্ট, অথবা যার এগেনস্টে কমপ্লেইনটা করা হয়েছে কোর্ট আর কি অ্যাকসেপ্ট করে নিয়েছে কমপ্লেইনটা, এখন যার এগেনস্টে করা হলো সেও তো অ্যাগ্রিভড, সে মানে আমি যদি বলতে পারি যে হাসান আমার বিরুদ্ধে যে কমপ্লেইনটা করছে এটা তো আসলে মিথ্যা, আমার দলিল তো মিথ্যা না, তাইলে এখন আমি যেহেতু অ্যাগ্রিভড আমিও যাইতে পারবো অ্যাপিল করার জন্য, অথবা হাসানের অ্যাপ্লিকেশনটা যদি রিফিউজ করে দেয় হাসানও যাইতে পারবে অ্যাপিল কোর্টের কাছে। ভেরি গুড, ভেরি গুড। তো এক্ষেত্রে যেটা বেসিক্যালি হয় এই সমস্ত মামলাতে, ধরেন এখন আদালত হচ্ছে এই যে, যেহেতু কাব্যের বিরুদ্ধে মামলাটা হয়েছে, কাব্যকে কাস্টডিতে পাঠিয়ে দিবে। ওই কাস্টডি থেকে সে জামিন নিয়ে পরবর্তীতে কি করতে পারবে? আপিল করতে পারবে। ক্লিয়ার? সে কিন্তু, কারণ যেদিন তাকে কাস্টডিতে দিচ্ছে সেদিন কি সে আপিল করতে পারতেছে? পারতেছে না। আপিল করতে? নো। সে আপিল করবে জামিনে বের হওয়ার পরে। সো আপনি স্যার আমি আপিল করবো এটা বলে কাস্টডি থেকে পাওয়ার কোনো সুযোগ নাই, আপনি জেলে যাওয়া লাগবে। আপনাকে জেলে দেয় আর কি। জেলে দেওয়ার সুযোগ আছে, আবার ওই যে সিকিউরিটি নেওয়ার সুযোগ আছে, যেটা উপরে দেখছেন আপনারা, দুইটা অপশনই তো আছে। নন বেলেবল হইলে তখন জেলে দিবে আর কি। সেটা আমরা সিআরপিসির কত, সেকেন্ড শিডিউলের কত,
বলেন সেকেন্ড শিডিউলের কত কত 5, 5। 1 2 3 4 5 6 7 8। দেখি এগুলো একটু বলুন তো, মেমোরি ফ্রেশ করেন। সুভাষ বিসিপিসি তে কি আছে বলেন, কে বলতে পারবেন? কাব্য পারবা? তুই তো হ্যাঁ, মনে আমি ক্লাস ছিলাম না মনে হয় প্রথম দিকে। লিয়া লিয়া বলো, দেখি মনে আছে কিনা। লিয়া। জি, বলছি। হুম। প্রথম এতে হচ্ছে কোন সেকশন সেটা, তারপর ওতে হচ্ছে অফেন্সের নেম, তারপর এতে হচ্ছে উম মানে অ্যারেস্ট করতে কি ওয়ারেন্ট লাগবে নাকি লাগবে না সেটা, তারপরে এসে হচ্ছে সামন দিবে নাকি ওয়ারেন্ট দিবে? কি ওয়ারেন্ট দিবে। হুম। হ্যাঁ, তারপর বিতে হচ্ছে বেইলাবল নাকি নন বেইলাবল, সিতে হচ্ছে কম্পাউন্ডেবল নাকি না, পিতে হচ্ছে পানিশমেন্ট, পরে সিতে হচ্ছে কোর্টের নাম। এই তো ভেরি গুড, সবগুলাই তো পারছে। ওকে, তো তাহলে 476 এর বি হচ্ছে জাস্ট দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে কারো এই ধরনের কমপ্লেনকে যদি রিজেক্ট করা হয় এবং কারো বিরুদ্ধে যদি এই ধরনের কমপ্লেন আমলে নেওয়া হয়, দুই ব্যক্তি জেলা জজ বা জেলা জজই বলবো আমরা, সুপিরিয়র কোর্ট তো ওইটাই। আরো সহজ করার জন্য আপনারা মনে করুন ভাইয়া সুপিরিয়র কোর্ট কে হইতে পারে, কনফিউশনে থাকেন, রাতে ঘুম হয় না আপনার, তা আমি একদম বলেই দিলাম, সেটা হচ্ছে জেলা জজ। জেলা জজ স্যার বা দায়রা জজ যিনি আছেন, সরি এখানে তো দায়রা জজ হবে যেহেতু ম্যাজিস্ট্রেট, এখানে কিন্তু জেলা জজ হবে না, কি হবে? দায়রা আদালত কি হবে? সেকশন জাজ। কারণ কারণ এটা কার বিরুদ্ধে যাবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কার বিরুদ্ধে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আপিল কার কাছে যায়? দায়রা কোর্ট অফ আদালত, সেশনস। সেশন জাজ। সো সেশন দায়রা আদালতে তিনি সেখানে আপিল দায়ের করতে পারবেন। দায়রা আদালত এই তখন সে আপিলের পরে তিনি দুইটা কাজ করতে পারেন, এই কমপ্লেনটা উইথড্র করতে বলতে পারেন, অথবা যদি মনে করেন যে কমপ্লেনটা তো আরো আগে হওয়া উচিত ছিল, তখন তিনি নিজেই কমপ্লেনটা করতে পারেন সেই সেই ওই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এখানে। ওকে, এবার আমরা এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবো। কে কারা কারা পার্টিসিপেট করবেন? হাত তুলেন, হাত তোলা তো যাবে না, আপনাদের ভয়েস তুললেই হবে। ওকে, এটা আমি একজনকে ধরি, উম এটা হাসানকে ধরি। হাসান ছিল না ক্লাসে, নিশি দিয়ে শুরু করি, যারা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ধারা 476-1 অনুযায়ী, ধারা 195 এক একের বি এবং সি তে বর্ণিত অপরাধের ক্ষেত্রে আদালত কার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন? কার নিকট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। কাব্য বলো এটা, কাব্য এটার অ্যান্সার করো। ধারা 476-1 অধীনে কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ করা হলে ওই ম্যাজিস্ট্রেট মামলাটি কিভাবে নিষ্পত্তি বা পরিচালনা করবে? কি মামলা হিসেবে? জিআর মামলা হিসেবে, হ্যাঁ। Very কিন্তু ভাই ওখানে নতুন তদন্তের আদেশ লেখা ছিল, তো এই জন্য আর কি আমি ওয়েট করতেছিলাম যে আসলে হ্যাঁ, ওয়েট করে ভাই, ওয়েট করে উত্তরটা দিও, টুস করে দিও না, ঠিক আছে? এখন হয়তো তো গরম গরম দিতে পারতেছে কি, যেহেতু পড়াইছি। এবার দেখি এগুলা কে পারবেন। যদি কোনো অধস্তন আদালত ধারা 476-এর অধীনে অভিযোগ দায়ের করতে হ্যাঁ ব্যর্থ হন বা আবেদন প্রত্যাখ্যান করার না করে নিষ্ক্রিয় থাকেন, তবে কোন আদালত এই ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ দায়ের করতে পারে? সুপিরিয়র কোর্ট। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? স্যার এইটা ঘর নাম্বার অধস্তন আদালত যার আন্ডারে, হুম, ওই সুপিরিয়র কোর্ট। ভেরি গুড। ধারা 476-এর অধীনে কোনো আদালত অভিযোগ করতে অস্বীকৃতি জানালে, মানে রিফিউজ করছে, বা কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি কোথায় আপিল করবেন? এটা কেউ বলেন না, আমি একজনকে ধরি। আহ, সাবা কি আপনি শুনছেন এই এই ধারার আলোচনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনি শুনছেন? স্যার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। বাহ, কই আছে নাকি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট? না না, এখানে এটা একটু আবার খেয়াল করেন।
ধারা 476 বা 476-এর এর অধীনে কোনো আদালত অভিযোগ করতে অস্বীকৃতি জানালে, রিফিউজ করছে, বা কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি কোথায় আপিল করবেন বলেন? সুপিরিয়র কোর্টে। আপিল আপিল ভাই হচ্ছে জেলা জজের কাছে। এই সেশন জাজের কাছে। সাবা বলেন, সাবা বলেন কোথায় আপিল করবেন? পারলাম না, দুঃখিত। জি, আপনি শুনেন নাই লেকচারটা শেষের দিকে? আচ্ছা, হাসান বলো কোনটা। এখানে যেহেতু মানে সেশন কোর্টটাই জেলা ম্যাজিস্ট্রেট হবে। কি? ও সরি সরি, হ্যাঁ এখানে তুমি আপনি আপিলের ক্ষেত্রে তুমি হচ্ছে যেহেতু ক্রিমিনাল কেস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে আসবে, সেক্ষেত্রে তো সেশনস কোর্ট হওয়ার কথা ছিল। এখানে কোনটা হবে? স্যার, খ নাম্বার অপশন, সংশ্লিষ্ট আদালত যে আদালতের অধীনস্থ। হ্যাঁ, হ্যাঁ অধীন, আচ্ছা আচ্ছা। তো সেশনস কোর্ট খুঁজতেছো কেন তোমরা? আমি তো তোমাদেরকে সহজ করার জন্য বলছি সেশনস কোর্ট, যেহেতু এটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আসছে। তোমরা বুঝবে এই যে ওকে ওকে, জি জি জি, তার আন্ডারে সাবঅর্ডিনেট। যার সাপোর্ট নিবে, ঠিক আছে। হুম। আচ্ছা, 5 নাম্বার, ধারা 476-এর অধীনে যদি হাইকোর্ট বিভাগে এই ধরনের অভিযোগ, মানে এই ধরনের ঘটনা ঘটে এবং হাইকোর্ট বিভাগ এই ধরনের অভিযোগ করার জন্য সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে অভিযোগে স্বাক্ষর করবেন কে? এগুলো কিন্তু বারের জন্য একদম হট টপিক, বারে এই সমস্ত কোশ্চেন গুলো আসে, বিজিএস এ কম আসে। অ্যাপয়েন্ট করা এটা অফিসার, যে ভাই কোর্ট যাকে ডিরেক্ট করবে হাইকোর্ট তাকে। যাকে অ্যাপয়েন্ট করবে অফিসার। ভেরি গুড, দেখছেন আপনারা সব পারেন, ব্রিলিয়ান্ট। সাবা বা আরো যারা আছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনেন, বারবার বলি, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করেন। কিন্তু একটা জিনিস বুঝতেছেন না, আবার সেটা লেকচার হয়ে যাচ্ছে, আপনি পার্টিসিপেট করতেছেন না, এটা জন্য না, ঠিক আছে? বা যদি বলেন যে ভাই আমি পরে রেকর্ডিং দেখে দেখবো, সেটাও করতে পারেন, বাট আমি অ্যাপ্রিসিয়েট করবো যদি লাইভ ক্লাসে আপনারা পার্টিসিপেট করেন। তো চলেন এবার আমরা দেখি যে স্টেটের এগেনস্টে যে অফিসগুলো আছে সেগুলোর 195 কিন্তু হিউজ একটা ব্যাপার, প্রচুর প্রশ্ন সম্মুখীন আমরা হই এই বিচার করার ক্ষেত্রে, লয়াররা হয়, সবাই হয়। এবং এই 195 যে জানে না সিআরপিসি তে, তার মানে হচ্ছে কি বলবো, কনফিডেন্সটা একটু শেকি থাকে, কারণ এই রিলেটেড কে কোশ্চেন করলে তখন সে একদম চুপ হয়ে যায়। আজকে 195 কে আমরা একদম পোস্টমর্টম করে ফেলাচ্ছি, ঠিক আছে? আজকে থেকে আই হোপ এটা নিয়ে আর কেউ কোনো, মানে এটা কিন্তু একদম আদি অন্ত, এটার মানে একদম ডিএনএ শুদ্ধ আমরা আজকে বের করে ফেলছি। সো আপনারা এটা খুব ভালোভাবে নেক্সট ডে কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো সিনিয়রের সাথে বা কোথাও কোনো আলোচনায় এটা আপনারা কনফিডেন্সের সাথে বলতে পারবেন। চলেন এবার 196-এ যাই। সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী যদি কোনো অফেন্স ঘটে, সেক্ষেত্রে রাষ্ট্রের, দেখেন স্টেট, আচ্ছা দেখি এবার একটু তাত্ত্বিক আলোচনা করি, সাবাকে দিয়ে করি যেহেতু উনি পাঠিয়েছেন। সাবা আছেন, বলেন স্টেট এবং গভর্নমেন্টের মধ্যে পার্থক্য কি? কথায় কথায় অনেকে বলে না রাজনীতিবিদরা যে সরকার রাষ্ট্র, সরকার রাষ্ট্র, বলেন পার্থক্য বলেন, আপনি আপনার মতো করে বলেন, কোনো হেজিটেশনের কিছু নাই। বা গভর্নমেন্ট, মতলব আপনি পার্টিসিপেট করবেন? সংস্কৃত তো রাষ্ট্রযন্ত্র যেটা বলার, সরকার তো আপনার পরিবর্তন হইতে থাকে। হুম, ওকে। এই কাব্য বলো তো, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি? আহ হ্যাঁ, থিওরিটিক্যাল আলোচনা তো জানি না কতটুকু সঠিক হবে। গভর্নমেন্টের ফার্স্ট এটা হলো, এটা খুব ট্রানজিয়েন্ট নেচারের, মানে টেম্পোরারি নেচারের। স্টেট একটা পার্মানেন্ট নেচারের এন্টিটি, আর এখানে অনেক কিছু রিলেটেড স্টেটের, মানে স্টেটের মধ্যে অনেক কিছু আছে। যেরকম আমাদের পপুলেশনের এগেনস্টেও যদি কোনো কিছু হয়, সেটাও আমরা বলতে পারি এগেনস্ট দ্য স্টেট। তারপরে সভারেন্টির বিষয় থাকতেছে। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে তো এটা কাইন্ড অফ এজেন্টের মতো, স্টেটের একটা এজেন্ট গভর্নমেন্ট। তারা জাস্ট ম্যানেজ করে বা কি বলা যায়, ফ্যাসিলিটেট করে স্টেটের অ্যাফেয়ার্স গুলা। ওকে, আর 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 কে বলতে পারবেন? রাষ্ট্র হচ্ছে মানে একটা পার্মানেন্ট, মানে কিছু উপাদান থাকে একটা রাষ্ট্রে, যেমন একটা ভূখণ্ড থাকবে, হুম। তারপর ওখানে জনগণ থাকবে, তারপর সার্বভৌমত্ব থাকবে, এগুলো সবকিছু হচ্ছে একটা আ- রাষ্ট্রের আমি উপাদান। বলি আমি বলি আমাকে যদি বলতে বলে, আমি হচ্ছে এই যে তাত্ত্বিক মাত্তিক আলোচনাতে যাবো না, আমি বলছি রাষ্ট্র আর সরকার যদি আমি সিম্পলি বলি, মানে আমি একটা ধরেন বাদামওয়ালা, আমি আমার জায়গা থেকে যদি বলি স্টেট সরকার, এটা তো আর কোথাও উড়ে টুড়ে চলে যায় না, কেউ পকেটে নিয়ে চলে যায় না, 5 বছরের কোনো টাইম লিমিট টিমিট কিছু নাই। স্টেট হচ্ছে একটা গাড়ি, আর সরকার হচ্ছে এটা ড্রাইভার, ঠিক আছে? সে হচ্ছে ড্রাইভার।
সিম্পল। তার মানে স্টেট খায় না, পড়ে না, চলে না, স্টেটকে কে চালায়? স্টেটের সিটে আজকে এ পার্টি, কালকে বি পার্টি, পরশু সি পার্টি। স্টেট স্টেটের মতোই থাকে। হ্যাঁ, কিন্তু সরকার স্টেটকে চালায়। তার মানে আলটিমেটলি দায়টা কার উপর যায়? এই কারণে কার উপর যায়? সরকারের উপর। সরকারের উপর, কিন্তু সরকার তখন চিকন করে দায়টা কার উপর দিয়ে দেয়? রাষ্ট্রের উপর। রাষ্ট্রের উপর। রাষ্ট্র কি ভাই? রাষ্ট্র তো অ্যাবস্ট্রাক্ট ধারণা। এটা এটা তো কিছু করতে পারে না। রাষ্ট্র হচ্ছে একটা গাড়ি, এটা সে নিজে নিজে চলতে পারে না। এটাকে চালায় কে? গভর্নমেন্ট। এখন এই গাড়িটা যদি কাউকে মাইরা দেয়, আপনি কি গাড়িটা জেলে নিবেন নাকি নাকি ওই ড্রাইভারকে জেলে নিবেন? দায়ী কাকে করবে? দায়ী কাকে? ড্রাইভারকে। ড্রাইভারকে। এক্স্যাক্টলি ঠিক তেমনি করে আশা করি বুঝে গেছেন আমার উদাহরণ। তাত্ত্বিক আলোচনা বাদ দিলাম। কাব্য বুঝছো তো? জি ভাই। তো এই কারণে বলছে অফেন্সেস এগেইনস্ট স্টেট, স্টেটের বিরুদ্ধে অপরাধ, কিন্তু অনুমতি লাগবে কার? মানে আমার গাড়ির বিরুদ্ধে অপরাধ হলে অনুমতি লাগবে কার? বা আমার গাড়ি, সরকার। সরকার। আমার গাড়িকে যদি কেউ হচ্ছে ঘষা দেয় বা হচ্ছে চাপ দেয়, কিছু ভেঙে ফেলায়, তাহলে মামলা করবে কে? ড্রাইভার। কে করবে? ড্রাইভার। তেমনি করে স্টেটের বিরুদ্ধে কোনো অফেন্স হইলে মামলা কে করবে? গভর্নমেন্ট। সরকার। গভর্নমেন্ট। আপনারা লিখতেন না ওই যে রচনা প্রতিযোগিতা লাস্টে একটা লাইন, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি অ্যাকশন, লেখেন না আপনারা এটা কেউ? এটা লিখে কিন্তু 3 লাইন হয়ে যায়। এটা দিয়ে আমরা শেষ করতাম আর কি। সেই গভর্নমেন্টকে আমরা পাইছি। সো যখন স্টেটের এগেনস্টে কোনো অফেন্স হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? মামলা করবে। বা গভর্নমেন্টের স্যাংশন ছাড়া মামলা করা যাবে না। তাইলে এই যে নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স অফ এনি অফেন্স আনলেস আপন কমপ্লেইন মেড বাই কে? মেড বাই দি গভর্নমেন্ট অথবা সাম আদার অফিসার এম্পাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস বিল। তো তার মানে কালকে যদি কেউ রাষ্ট্রদ্রোহিতা মামলা করে 124-এর এতে, ডিরেক্টলি করতে পারবে সে? পারবে? না, গভর্নমেন্টের অথরিটি লাগবে। গভর্নমেন্টের পারমিশন লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে? এখানে সেগুলো বলা হচ্ছে। এই যে 127 ছাড়া সব ধারা, এবং সেখানে 124 পরে, 108-এর 153, 295 505, 294। একটা মজার বিষয় বলি, এগুলো দেখে মনে হচ্ছে না যে রাষ্ট্রের বিরোধী অপরাধ, কিন্তু এগুলো প্রত্যেকটা অপরাধ কি? দেখি কে ধরতে পারবেন আমার মনের কথা, বলুন তো। এগুলো প্রত্যেকটা অপরাধ কি? বলেন, বলে ফেলান, বলে ফেলেন তো। কনস্পিরেসি। আরে, এগুলো প্রত্যেকটা অপরাধ কি? ও আমলযোগ্য। এগুলো প্রত্যেকটা অপরাধ কি? নন কগনিজেবল। হ্যাঁ, এটা কি একবার চেক করে দেখছিলেন? একটু দেখবেন আজকে। প্রত্যেকটা অপরাধ ও আমলযোগ্য। ও আমলযোগ্য কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আমলযোগ্য নাকি ও আমলযোগ্য? ওই যে সাজা 6 মাসের ভিতরে এরকম। 3 নাম্বার ইয়েতে আছে কিনা, স্কেজুল সেকেন্ড দেখবো। স্কেজুয়ালের 3 নাম্বার যে কলাম সেটাতে আছে কিনা। আহারে, এতদিন ধরে এগুলো পড়াইছি, মানে এগুলো তো মনে হচ্ছে যেন আমার এই ল টপার্স এর স্টুডেন্ট না আপনারা, মানে মানে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট লাগবে নাকি লাগবে না? স্যার হ্যাঁ। এটাই তো বললাম, এটাতে 3 নাম্বার কলামই তো এটা আছে। 3 নাম্বার কলাম বললে তো আমাকে হবে না, আমাকে তো বলতে হবে এখানে কি আছে। ও আমলযোগ্য কিভাবে বুঝবো? যে অপরাধের ক্ষেত্রে অ্যারেস্ট করা যায় না ওয়ারেন্ট ছাড়া, সেটাই কি? ও আমলযোগ্য। 3বার বলেন। যে অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় না, সেটা ও আরেকবার আমলযোগ্য। আরেকবার সবাই মিলে। যে অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় না, সেটা কি? ও আমলযোগ্য। আর যে অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট লাগে না অ্যারেস্ট করতে, সেটা কি? আমলযোগ্য অপরাধ। কোথায় আছে সিআরপিসির সেকেন্ড শিডিউলের? 3 নাম্বার কলাম। নাম্বার বললাম। এই যে সো আস, এই যে এটা অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অথবা অথবা নট। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের সামনে সিআরপিসি থাকলে খুলেন, যে সেডিশন করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে, সেখানে কিন্তু কি লেখা আছে? শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তার মানে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট মানে কি? এটা কি 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 ধরনের অপরাধ? নন কগনিজেবল। নন কগ। ক্লিয়ার? খুব মজা না? যে ভাইয়া এই অপরাধগুলো তো খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস দেখতেছি, কিন্তু এগুলো একটাও কি না? কগনিজেবল না। কগনিজেবল না। খুব মজার একটা জিনিস না? আমি বললাম না, আমি আজকে এটা লেকচার রেডি করতে গিয়ে আমি নিজেও অনেক কিছু নতুন করে শিখছি আজকে। খুবই মজার কিন্তু বিষয়টা। তো রাষ্ট্রদ্রোহিতা যদি কেউ করে, যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে সে দ্রোহ করতেছে, তার রাষ্ট্রের যিনি এজেন্ট, যেটা কাব্য বললো, যে ড্রাইভার, গভর্নমেন্টের কমপ্লেইন লাগবে। কি লাগবে? গভর্নমেন্টের কমপ্লেইন লাগবে। ওকে। তো সেই সেই গভর্নমেন্ট লিখিতভাবে কমপ্লেইন করবে, অবশ্যই এখানে লেখা আছে। এবং কোনো একজন অফিসারকে তিনি নিয়োগ করবেন, তখনই গিয়ে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে। তো হুট করে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা যায় না এই কারণে। তো এই ধারাগুলো আমরা একটু দেখে নিই। যেমন 121 থেকে 130-এ সেটা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেই 108-এ আছে হচ্ছে বিদেশে, এটা যদি নাই।
যদিও নাই। 171 থেকে 171-এর আইতে বলা হচ্ছে নির্বাচন সংক্রান্ত ঘুষ এগুলো হবে না, কারণ এখন আরপিও বলে। কি বলে আরপিও? মানে রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অর্ডার 1972, মানে যেটার মাধ্যমে আমরা ভোটের দিন আমরা আসামি ধরি, আসামিদেরকে হচ্ছে অ্যারেস্ট করি। তো এটার আন্ডারে অফেন্স গুলো চলে গেছে, এটা এখন আর কার্যকর না। আর লাস্ট হচ্ছে 153-এর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে হচ্ছে ঘৃণা সৃষ্টি করা। 294-এর অনুমতি ছাড়া লটারি বা ড্র করা। যেমন হুট করে আপনি কিন্তু ওই যে বলে না যে কোন বানেগা করোড়পতি, এই সমস্ত চ্যানেলগুলো করতে হলে সরকারের অনুমতি লাগে। তারপরে 295-এর তে বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত টাকা দিলে এটা। বা 295-এর যেটা শুধু 295, এটা কি কগনিজেবল না নন কগনিজেবল বলেন? বলেন স্যার। 295 কগনিজেবল? এটা সাজা, এটা যদিও সাজা হচ্ছে 2 বছরের মানে 2 বছরের মতোই, কিন্তু এটা কিন্তু কগনিজেবল 295। এই জন্য এখানে কিন্তু বলা হচ্ছে 295-এর পরীক্ষা যদি কনফিউজ করে দেয় তাহলে কনফিউজ হওয়া যাবে না। তার মানে 295-এর মামলা করতে সরকারের অনুমতি লাগবে? লাগবে না, এটা কগনিজেবল। লাগবে না। কিন্তু 295-এর তে যদি আমি সরকার অনুমতি লাগবে। নিম্নের কোন ধারার অপরাধের ক্ষেত্রে সরকারের অনুমতি লাগবে? 295-এর 295 হচ্ছে 290 what 297, যেটা তো একই হয়ে যাচ্ছে। আচ্ছা না, ঠিক আছে 297। আর একটা যদি আমি দিই 302, কোনটা উত্তর কোনটা হবে? অনুমতি লাগবে কোনটা হবে? 295-এর ভেরি গুড, ভেরি গুড, মাথা একদম ক্লিয়ার আপনার। আমরা শেষ করে দিচ্ছি অল্প কিছুক্ষণ, আর সর্বোচ্চ 10 মিনিট। এখানে বলা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। হ্যাঁ, 120-এর বি, ক্রিমিনাল কনস্পিরেসি। ক্রিমিনাল কনস্পিরেসি যদি কেউ করে সেক্ষেত্রেও কি হবে না, কোর্ট সেটা আমলে নিবে না, যদি সেটা কি রিলেটেড হয় সেটা বলতেছে। এখানে আপনাদের জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি, আপনারা পড়তে গিয়ে অনেক সময় ঝামেলা করেন যে ভাই এই লাইনটা বুঝি নাই। সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসিটা কি জন্য করতেছে? ইলিগাল অ্যাক্ট আদার দেন অ্যান অফেন্স, মানে একটা ইলিগাল কাজ করতেছে বাট সেটা অফেন্সের মধ্যে পড়ে না। অথবা লিগাল অ্যাক্ট বাই ইলিগাল মিনস, লিগাল কাজ করতেছে কিন্তু ইলিগাল ওয়েতে। এই দুই ক্ষেত্রে যদি কেউ কনস্পিরেসি করে সেক্ষেত্রে গভর্নমেন্টের অনুমতি লাগে। কারণ এগুলো এত পেটি টাইপের বিষয়, এগুলোতে গভর্নমেন্টের পারমিশন লাগবে, নাহলে যে কেউ যে কারোর বিরুদ্ধে বলে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বলে মামলা করে দিবে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ইলিগাল অ্যাক্ট আদার দেন অ্যান অফেন্স, এটার একটা উদাহরণ দেন। সেটা হচ্ছে কি, যেমন কাব্য আর হচ্ছে ধরেন খালেদ দুজন মিলে চুক্তি করলো যে আমরা একটা জাল দলিল করে আমরা একজনের জমি দখল করব। তারা কিন্তু এখনো করে নাই, এই কারণে এটা কিন্তু এখনো কোনো অপরাধ হয় নাই, বাট এটা একটা ইলিগাল অ্যাক্ট না? এটা একটা ইলিগাল অ্যাক্ট না? তারা যে কাজটা করতেছে, জাল দলিল বানাচ্ছে, এটা কি ইলিগাল অ্যাক্ট না? জি স্যার। সরি, জাল দলিল বানাচ্ছে না, জাল দলিল বানানোর জন্য যে তারা যে চুক্তি করলো, এটা কি ইলিগাল অ্যাক্ট না? ইলিগাল মানে কি, যেটা আনলফুল আর কি, যেটা লফুল। বাট এখন অফেন্স হয় না। অফেন্স কখন হবে? যখন তারা এই দলিলটা কি কোর্টে উপস্থাপন করবে। এই ধরনের কনস্পিরেসি। আর একটা হচ্ছে লিগাল অ্যাক্ট থ্রু ইলিগাল মিনস। সেটা হচ্ছে যেমন কাব্য একটা পদোন্নতি পাওয়ার জন্য রেডি হয়ে আছে, সে এমনিতে পদোন্নতি পাবে, কিন্তু পদোন্নতিটা যাতে সে কনফার্ম হয়, এই জন্য সে যিনি পদোন্নতি প্যানেলে যে অফিসারটা রয়েছে তাকে কি দিচ্ছে, তাকে ব্ল্যাকমেল করতেছে, অথবা তাকে ঘুষ দিচ্ছে, অথবা তাকে চাপ প্রয়োগ করতেছে। তাহলে একটা লিগাল অ্যাক্ট কিসের ভিত্তিতে করতেছে? ইলিগাল ওয়েতে করতেছে। এই দুই ক্ষেত্রে যে ষড়যন্ত্রটা হয়, এই ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে সরকারের কি লাগে? সরকারের অনুমতি লাগবে। অনুমতি লাগবে। আরেকটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স করার ক্ষেত্রে যদি কোনো কনস্পিরেসি হয় সেক্ষেত্রেও সরকারের অনুমতি লাগবে। তার মানে মোট কথা হচ্ছে ষড়যন্ত্রের উদ্দেশ্য যদি রাষ্ট্রবিরোধী হয়, কি হয়? রাষ্ট্রবিরোধী ও আমলযোগ্য বা কম সাজার অপরাধ হয়। কি বললাম? 1 2 3। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও আমলযোগ্য বিষয় খুবই পেটি নেচারের এবং কম সাজা, তাহলে এই সব ক্ষেত্রে কি লাগবে? সরকারের অনুমতি। অনুমতি লাগবে। সরকারের পক্ষে অনেক সময় কে অনুমতি দেয়? জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কে দেয়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে একটা মজার বিষয় বলি, যে আমরা একটু আগে এখানে একটা ধারা দেখছিলাম, সেটা আমরা মনে হয় পার করে পড়াই নাই, সরি। 195-এর একটা ধারা আছে, এটা গতকালকে যে বলছিলাম না যে এই সমস্ত অপরাধের অ্যাটেম্প্ট করা, অ্যাবেট করা, এগুলো কনস্পিরেসি করা, এগুলো কি, এগুলো কি, এগুলো অপরাধের মধ্যে পড়বে, বলছিলাম না? বলছিলাম কিনা? যেটা এক লাইনে বলে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, যে এগুলোর অ্যাটেম্প্ট করা,
এগুলোর অ্যাটেম্প্ট করা, এই যে আসছে অ্যাবেট করা অ্যাটেম্প্ট করা কনস্পিরেসি করা, এগুলো কিন্তু কি অপরাধের মধ্যে পড়বে 195-4। এখানে আমরা যেটা 196 যেটা পড়তেছি যে গভর্নমেন্টের অনুমতি লাগবে, কি রিলেটেড এটা? ক্রিমিনাল কনস্পিরেসি। কিন্তু ওই 195-4-এ বর্ণিত যেই কনস্পিরেসির কথা বলা আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে বি আর সি আর কি, মানে 195 বি আর সি তে যেই অপরাধগুলো বলা হয়েছে সেই অপরাধগুলোর কনস্পিরেসি করার ক্ষেত্রে কিন্তু সরকারের অনুমতি লাগবে। লাগবে? লাগবে না। এবার বুঝা গেছে কি বলতেছে? Where the criminal conspiracy is one of which the provision of subsection 4 of 195 apply, মানে আমার সাথে এবার খুব সহজে এটা বুঝে ফেলেন। 195-4-এ কি বলা হয়েছে? যে 195-এর বি এবং সিতে কি আছে? একটু আগে পড়াইছি, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা দলিল দেওয়া। এই এই মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা দলিল দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটাও কিন্তু কি 195-4-এর আন্ডারে একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই যে ষড়যন্ত্রটা করলো, এই ষড়যন্ত্রের জন্য কি গভর্নমেন্টের পারমিশন লাগবে? না, লাগবে না। লাগবে না। একদম মাথা ঠান্ডা করে করবেন কিন্তু। তাহলে গভর্নমেন্টের পারমিশন লাগবে শুধু কোন ষড়যন্ত্রের ক্ষেত্রে? যে ষড়যন্ত্রটা হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রটা হচ্ছে অআমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রটা সাজা কম, এই ক্ষেত্রে লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা বুঝতে পারছেন আপনারা? এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যেমন কাব্য আদালতে দলিল প্রদান করার জন্য মিথ্যা দলিল প্রদান করার জন্য হাসানের সাথে ষড়যন্ত্র করলো, এটা জানাজানি হয়ে গেল। এই বিরুদ্ধে মামলা, এখন কাব্যের বিরুদ্ধে মামলা করতে গেলে কি গভর্নমেন্টের অনুমতি লাগবে? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। জি স্যার। শুনতে পাচ্ছেন? নেট জি। ইস্যু। ওকে, তো যেটা বলছিলাম যে এক্ষেত্রে কি গভর্নমেন্টের পারমিশন লাগবে? লাগবে না। এখানে একটা মজার বিষয় বলি, এই যে উপরে যেটা আমরা যে কনস্পিরেসির কথা বলছি, যে রাষ্ট্রবিরোধী বিষয়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোতে গভর্নমেন্টের লোকাল প্রতিনিধি কে থাকেন? মানে গভর্নমেন্টের পাশাপাশি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। তিনি চাইলে একটা কি করতে পারেন? প্রিলিমিনারি একটা ইনকোয়ারি করতে পারেন। এই প্রিলিমিনারি ইনকোয়ারি করে এটা কাকে দিয়ে করাবেন? ইন্সপেক্টর, কোন একটা ইন্সপেক্টরকে দিয়ে। কিন্তু সাধারণত আমরা জানি এগুলা করে এসআই, কিন্তু এখানে কে করতেছে? ইন্সপেক্টর। কিন্তু কে করতেছে? ইন্সপেক্টর। এবং ইন্সপেক্টর এই ইনকোয়ারি করার সময় তিনি সিআরপিসি 195-এর অধীনে, মানে তিনি দায়িত্বপ্রাপ্ত হবেন। 195-তে কি আছে? নন কগনিজেবল অফেন্সিভ ইনভেস্টিগেশন। কিসের ইনভেস্টিগেশন? নন কগনিজেবল অফেন্স ইনভেস্টিগেশন 155। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে যদি একজন ইন্সপেক্টর প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করেন এই রিলেটেড ম্যাটারে, কোন রিলেটেড ম্যাটারে? যেখানে 196 এবং 196-এর এ আছে, উপরে যে বিষয়গুলো আমরা বললাম, সেক্ষেত্রে তিনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন? অ্যারেস্ট করতে পারবেন? না ভাইয়া। কারণ এটা তো 155-এর আন্ডারে আসতেছে। কিসের আন্ডারে? এটা হচ্ছে কি নন কগ। 155। নন কগনিজেবল অফেন্স। বলে অ্যারেস্ট করা যায় অনুমতি ছাড়া? না, করা যায় না। এক্স্যাক্টলি, এই জন্য আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। ওকে, এবার আমরা দেখবো যে হচ্ছে পাবলিক সার্ভেন্টের এগেনস্টে কিভাবে মামলা করবেন আপনারা। ধরেন এখানে কাব্য হচ্ছে একজন বিচারক, তার কোর্টে নিশি গেছে একজন জাজের বিরুদ্ধে মামলা করতে, যে জজ সাহেব রায় উল্টাপাল্টা লিখছে তার বিরুদ্ধে মামলা করবো। এটা কি কাব্য নিবে? সেটাই আমরা এখানে দেখতেছি। যেমন হু ইজ এ জাজ অথবা ম্যাজিস্ট্রেট অথবা পাবলিক সার্ভেন্ট, হ্যাঁ, এখানে আমাদের টেস্টটা হচ্ছে আমরা একজনকে জজ, ম্যাজিস্ট্রেট, পাবলিক সার্ভেন্ট কিভাবে ধরবো, সে পাবলিক সার্ভেন্ট কিনা সেটা কিভাবে বুঝবো? এভাবে বুঝবো যে সে গভর্নমেন্টের স্যাংশন ছাড়া যাকে রিমুভ করা যায় না। কি বলছি? যাকে গভর্নমেন্টের স্যাংশন ছাড়া রিমুভ করা যায় না সেই হচ্ছে কি পাবলিক সার্ভেন্ট। তো তার বিরুদ্ধে মামলা আনা যাবে না যদি সে ওই কাজটা তার অফিসিয়াল ডিউটিতে করে। কিসে করে? অফিসিয়াল ডিউটিতে করে। তাহলে জজ সাহেব যে রায়টা দিচ্ছেন সে রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করা যাবে? করা যাবে? যাবে না, যদি সে সেটা অফিসিয়াল ডিউটিতে করে। একজন এসআই একটা লোককে ধরে আনছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, কারণ সে ওয়ারেন্ট তামিল করতে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ইয়েস স্যার। সরি, ওকে।
এখানে আপনাদের জন্য কিছু কেস দিছি যে অফিসিয়াল কাজ ছিল কি ছিল না সেটা পরীক্ষা করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি যে কাজটি করা হয়েছে সেটি তার রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে কিনা। রুলস অফ বিজনেস, আপনাকে পাঠাইছি আসামি অ্যারেস্ট করতে, আপনি একজন এসআই, আপনি সেখানে ঘরে ঢুকে আপনি তার আলমারি খুলে তার বউয়ের স্বর্ণ গহনা সব চুরি করে নিয়ে আসছেন, এটা কি রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে? করে না। তাহলে এটাকে অফিসিয়াল ডিউটি ডিউটি ধরবো আমরা? না, ধরবো না। এসআইয়ের বিরুদ্ধে এখন চুরির মামলা চলবে? চলবে। ভেরি গুড। এটা হচ্ছে আমিনুল হক বনাম আব্দুল ওহাব, এটা লিখে। তা বিচার শুরুর সময় যদি ওই একটা কোশ্চেন বারবার আসে যে স্যার যেদিন এই বিচারটা শুরু হচ্ছে সেদিন এই লোকটা আর কে নাই, সেই দিন সেই লোকটা আর পাবলিক সার্ভেন্ট নাই, তাহলে কি গভর্নমেন্টের অনুমতি লাগবে? অনুমতি লাগবে? কথা বলেন। না, লাগবে না। লাগবে না। 197 কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা 197 নিয়ে কেন কথা বলতেছি? 197 বলতেছে যে গভর্নমেন্ট অফিসার মানে পাবলিক সার্ভেন্ট আর কি, জাজ, ম্যাজিস্ট্রেট, পাবলিক সার্ভেন্ট, এদের বিরুদ্ধে কোন তারা তাদের অফিসিয়াল ডিউটি পালন করার সময় যদি কোনো ধরনের কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে কোথাও কি করা যাবে না, মামলা করা যাবে না, বা তাদের বিরুদ্ধে কোনো অফেন্স আমলে নেওয়া যাবে না কার অনুমতি ছাড়া, যেহেতু তারা গভর্নমেন্ট। গভর্নমেন্টের স্যাংশন ছাড়া। সিম্পল, যেমন এখানে ধরেন নিশি মারধর করে, নিশিকে বাবা বলবে যে আমার মেয়েকে আপনি মারবেন কেন, আমি মারব, কারণ সে আমার মেয়ে। কাব্যকে যদি কেউ শাসন করে কাব্যর বাবা কি বলবে যে আমার ছেলেকে আমি শাসন করবো। ঠিক তেমনি করে গভর্নমেন্ট অফিসারের বিরুদ্ধে মামলা করতে হইলে কার অনুমতি লাগবে? গভর্নমেন্ট। গভর্নমেন্টের অনুমতি লাগবে। গভর্নমেন্ট ডিউটি পালন করতে গেছে, অফিসিয়াল ডিউটি পালন করতে গেছে। তো এখন বিচার যেদিন শুরু হবে সেদিন যদি সে আর পাবলিক সার্ভেন্ট না থাকে তাহলে অনুমতি লাগবে। কিন্তু স্যার হ্যাঁ, বিচার তো পরে হবে, আগে তো আমি কমপ্লেন করবো ওদের এগেনস্টে, তখন অনুমতি লাগছে আমার, তখন যদি সে থাকে। আর বাবা কগনিজেন্স আপনি কখন নেন? তখন রিপোর্ট টিপোর্ট আসে তারপরেই তো নেন। হ্যাঁ, তো তখন যদি সে কি না থাকে পাবলিক অফিসার না থাকে, তাহলে আপনার সার্ভেন্ট না থাকে। কেন স্যাংশন লাগবে না, আপনি কগনিজেন্স নিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এবার আমরা হচ্ছে ওই যে ব্যভিচার পরকীয়া ধারাগুলোতে চলে যাবো। 493, 496 বলা হচ্ছে 493, 496 এ এগ্রিড পার্সনের মানে কমপ্লেন ছাড়া। এখানে খেয়াল রাখেন, এই আমি জাস্ট জিনিসটাকে সংক্ষেপ করি আপনাদের জন্য। ক্ষুব্ধ কি? ক্ষুব্ধ ব্যক্তির, ক্ষুব্ধ ব্যক্তির লিখিত অভিযোগ। খেয়াল করেন 493 থেকে 498, সরি 490 মনে হয় 9ও আছে, এই ধারাগুলো 499 আছে, না স্যার, 8 পর্যন্তই, 498। এই মামলাগুলো কার? এই লোকটা কে? ক্ষুব্ধ ব্যক্তির। ক্ষুব্ধ ব্যক্তির কি লিখিত অভিযোগ ছাড়া কোর্ট আমলে নিতে পারবে না। আবার বলেন, 493 থেকে 498 এই অপরাধগুলোর মামলা ক্ষুব্ধ ব্যক্তির লিখিত অভিযোগ ছাড়া কোর্ট আমলে নিতে পারবে পারবে না। তাহলে 493 কি আছে? সেটা হচ্ছে আইনসঙ্গতভাবে বিয়ে ছাড়াই কোনো নারীকে প্রতারণামূলকভাবে বিশ্বাস করানো হচ্ছে, সেটা এটা 493, যেটা মানে কাউকে বিয়ের এটা হচ্ছে রিয়েল বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক। এটা 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 কেন করছে? কারণ অনেক সময় হিন্দু মেয়েদেরকে হচ্ছে তার বয়ফ্রেন্ড মাথার মধ্যে একটা এরকম হচ্ছে সিঁদুর পরে দিয়ে বলে যে আমরা আজকে থেকে হাজব্যান্ড ওয়াইফ, এন্ড মেয়েটা বিশ্বাস করে, দেন তাদের মধ্যে সম্পর্ক হয়। পরবর্তীতে মেয়েকে বলে তুমি তো আমার ওয়াইফ না। তো এইটা হচ্ছে 493 পারফেক্ট উদাহরণ। আমাদের দেশে যেগুলো হয় এগুলো বিয়ের প্রলোভনে ধর্ষণ, এগুলো ভুয়া জিনিস। আর এরপরে হচ্ছে কোনো নারীকে বিবাহিত না জেনেও এবং কারণ তার সাথে হচ্ছে কি ব্যভিচার করা। আর একটা হচ্ছে আহ, বিয়ের তথ্য গোপন করে হচ্ছে আবার বিয়ে করা, এবং অসৎ উদ্দেশ্যে হচ্ছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। এই সব ক্ষেত্রে পার্সন এগ্রিড, কি বলছি, ক্ষুব্ধ ব্যক্তি কে করবে? ক্ষুব্ধ ব্যক্তি। ক্ষুব্ধ ব্যক্তি। এখন এই মজার বিষয় খেয়াল করেন, ক্ষুব্ধ ব্যক্তি যদি কমপ্লেন না করতে পারে তাহলে সাম আদার ব্যক্তি। ক্লিয়ার? সিম্পল কমন সেন্স। ক্ষুব্ধ ব্যক্তি সামহাউ কমপ্লেন করতে পারলো না, সে একজন মহিলা, সে আনএবল, সে সিক, সে ইনফার্ম, হ্যাঁ, সে সামহাউ, বা সে 18 বছরের নিচে, তখন তাহলে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি এটা করবে। আরো মজার বিষয় হচ্ছে যে ক্ষুব্ধ ব্যক্তি যদি কোনো একজন হাজবেন্ড হয় যে আর্ম ফোর্সে আছে, যে অনুমতি ছাড়া বের হইতে পারে না, তাহলে তার পক্ষে অন্য কেউ করবে। খুবই কমন, মানে দারুণ ফিলোসফি। মানে বেসিক্যালি করবে ক্ষুব্ধ ব্যক্তি, বা ক্ষুব্ধ ব্যক্তি যদি না করতে পারে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি। যেমন আর্ম ফোর্সে যদি কেউ চাকরি করে, সে তো যদি আসতে না পারে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি করবে। আর দেখেন কত আর্ম ফোর্সের কথাটা লেখা নিয়ে আসে। আপনারা সবাই দেখছেন না ওই যে
আহ ওই মুভিটা দেখছেন না, ওই যে অক্ষয় কুমার আর রুস্তম। রুস্তম, রুস্তম রাইট। এই আর্ম ফোর্স অন্যভাবে নিবেন না, মানে আর্ম ফোর্সের এই 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 জায়গাগুলোতে হচ্ছে এই ধরনের অপরাধগুলো একটু বেশি ঘটে, এই কারণে এটা এখানে নিয়ে আসছে। বিকজ হাজবেন্ড দীর্ঘদিন ধরে থাকে না, অনেক ধরনের ঘটনা ঘটে। সো আর্ম ফোর্সেস এর কোনো অফিসারের এগেইনস্ট যদি এটা হয়, তাহলে সে যদি না আসতে পারে, তার পক্ষে অন্য কেউ করবে। এরপরে ওই যেটা আবার বললো সাম আদার পার্সন, মানে অন্য কেউ করতে পারে। ওকে, তো 497 হচ্ছে যে কোনো বিবাহিত নারীর স্বামীর সম্মতি ছাড়া যদি তার সাথে কেউ যৌন মানে ব্যভিচার, যেটা যে নাসি তামিমার কেস কিছুদিন আগে যেটা হইলো 497 এইটা। আর কোনো নারীকে যদি প্রলুব্ধ করে যদি নিয়ে যাওয়া হয়, এটা 498। তো এখন দেখেন, আমরা সাধারণত জানি যে হাজবেন্ড হইতে হইলে আমাদের দেশে কত 21 বছর লাগে, কত বছর? আর ওয়াইফের জন্য কত বছর? 18 বছর। 18 বছর। এই পেনাল কোডের এখানে এটা খেয়াল করছেন আপনারা? সরি, সিআরপিসিতে হাজবেন্ড যদি 18 বছরের নিচে হয়, খেয়াল করছেন? তার মানে আগে হাজবেন্ড 18 বছরের নিচে হইতে পারতো। হাজবেন্ড ইজ আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স, তার ওয়াইফে আরেকজন হচ্ছে ভাগাই নিয়ে গেছে, 497 করছে। হ্যাঁ, এখন সে কি করবে? সে কি কোর্টে মামলা করতে পারবে? বিকজ হি ইজ 18, বিলো 18, সে পারবে না। তাকে লিখিত অভিযোগ দিতে হয়। লিখিত অভিযোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই +18 লাগবে, খেয়াল করে নিচ্ছে। তো এই জন্য তার পক্ষে কি আরেকজন সাম আদার পার্সন মামলাটা পরিচালনা করবে। এক্ষেত্রে ঠিক সেম। এবার বিশেষ নোট শেষ করে দিচ্ছি, আর মাত্র 2 মিনিট। সেটা হচ্ছে আমরা এটাকে রিক্যাপ করি। ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারার মূল উদ্দেশ্য হচ্ছে আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার উপর একটি বাধা, বা যেটা শুরুতে বলছিলাম যে ইম্পোজিং আ বার অন দ্য কোর্ট ইন টেকিং কগনিজেন্স অফ দ্য অফেন্সেস ইন পার্টিকুলার কেস। সেটা কি? সেক্ষেত্রে অবশ্যই কি লাগে? কি লাগে বলেন, এক এক করে বলেন, কি লাগে? লিখিত লিখিত অভিযোগ লাগবে। অভিযোগ। স্যার, কার? এটা আমাদের বারে এসেছিল, আমরা যখন বার এক্সাম দিই। হ্যাঁ, 25 কার? ওই ওই আদালত অথবা তার ঊর্ধ্বতন আদালত। আদালত বা কর্তৃপক্ষ, হোয়াট এভার, শেষ। আর আর কার লাগে? সরকার। কার লাগে? সরকারের। সরকারের পক্ষে কার লাগে? ডিএম। ডিএম। আর কার লাগে? সংক্ষুব্ধ সংক্ষুব্ধ ব্যক্তির। সংক্ষুব্ধ ব্যক্তি। দেখেন, সহজ করে দিচ্ছি। সংক্ষুব্ধ ব্যক্তি না থাকলে অন্য কোনো ব্যক্তি, কি অন্য কোনো অন্য কোনো ব্যক্তি। ব্যক্তি, মানে তার দ্বারা এম্পাওয়ার্ড হয়ে। ওকে, এখন এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলি, যেটা যেটা না জানলে আপনারা বলুন যে ভাই আপনার কাছে করি বিষয়গুলো জানার জন্য, সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে 195 থেকে 199 এই ধারাগুলোর ম্যাক্সিমাম অপরাধ হচ্ছে কি নন কগনিজেবল। কি নন কগনিজেবল? মানে নন কগ। এখানে যে ধারাগুলো, দণ্ডবিধি যে ধারাগুলো আছে, তো এগুলো যেহেতু নন কগ, এখানে সরাসরি কি হয় না? এফআইআর হয় না। এফআইআর হয় না। এখন আপনারা বলতে পারেন যে এক্ষেত্রে যদি পুলিশ চার্জশিট দিয়ে দেয়, তবে অন্য ধারার সাথে মিলে কিন্তু মামলা নিতে পারে। যেমন একটা উদাহরণ দিই, 326, 307 সাথে 497। দারুণ না? এটা কক, এটা কক, এটা কি নন কক। তাইলে নন কগ। তাইলে এখন এই পুরোটাকে আমরা একটা কগনিজেবল অফেন্স হিসেবে ধরে নিব, এবং এফআইআরও হবে, চার্জশিটও হবে। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ। শুধু 497 থানায় করা যাবে না। না। ভেরি গুড। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে যে যদি পুলিশ 497 চার্জশিট দেয়, তাহলে কোর্ট আমলে নিবে কিভাবে? কোর্ট তখন যখন এই 326 এর আমলে নিবে, 307 আমলে নিবে চার্জশিটের ভিত্তিতে, 497 আমলে নেওয়ার আগে ওই হাজবেন্ডের একটা কি নিবে? লিখিত লিখিত অভিযোগ নেবে। ভেরি গুড, ভেরি গুড। দেখেন কত সহজ, আমরা বুঝতে পারছি। এই যে দেখেন, এই লিখিত অভিযোগ না নিলে কি হয়? সিন্স এই কাব্য কই? জি ভাইয়া। কাব্য এটা পড়ো, যে লিখিত অভিযোগ না নিলে কি হয়। Since cognizance was not taken on the basis of the petition of complaint, but upon the police report after concluding investigation of the case, the magistrate has expressly committed an error of law resulting in an error in the decision in taking cognizance of the offence under section 497 or 498 of the Penal Code. হাসান বলো কি বুঝছো? হাসান বলো কি বুঝছো? এখানে যেহেতু পুলিশের রিপোর্টের অনুযায়ী নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে রিটেন কম্পিটিটিভ বেসিসে নেওয়া হয়, সেক্ষেত্রে এরর অফ ল হয়েছে। আমি আচ্ছা ঠিক আছে, তুমি আরো সহজে বলতে পারবে, এটা আমার বিশ্বাস। বাট আমি বলে দেই, কাব্য শুনো। সেটা হচ্ছে এখানে হাইকোর্ট ডিভিশন ম্যাজিস্ট্রেটকে বলতেছে যে আপনি যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অফেন্সটা আমলে নিছেন, সেটা আপনি কি করছেন? ভুল করছেন। ভুল করছেন। আপনার কিসের ভিত্তিতে নেওয়া দরকার ছিল? কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনের ভিত্তিতে। সিন্স কগনিজেন্স ওয়াজ নট টেকেন অন দ্য বেসিস অফ দ্য পিটিশন অফ দ্য কমপ্লেন। এখানেই রাখ, ঠিক আছে?
যে আপনি কমপ্লেনের বেসিসে কমপ্লেনের উপর ভিত্তি করে যেহেতু কগনিজেন্সটা নেন নাই, বাট আপনি কি করলেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে নিলেন। পুলিশ রিপোর্ট মানে কি? চার্জশিট। পুলিশ রিপোর্ট মানে কি? চার্জশিট। এখানে যেহেতু আমলের নিচে চার্জশিটও নিশ্চয়ই সেখানে দিয়েছে, তাহলে আপনি এখানে কি করলেন, একটা এক্সপ্রেসি মানে একদম মুখের উপর আপনি কি করলেন, একটা ভুল করলেন। কারণ 497 বা এই যে 497 তো আমরা এভাবে বলবো না, আমরা বলবো যে 195 থেকে 199 সিআরপিসির এই ধারাতে দণ্ডবিধির মানে পেনাল কোডের যে ধারাগুলোর কথা বলা আছে সেগুলো কি 177 থেকে 72 থেকে 188 বা আরো যা যা আছে উপরে লিখে দিছি ভাই, এখন বলতে পারবো না। এই সকল ধারার যে অপরাধ সেটা কিসের ভিত্তিতে নিতে হবে? সেটা কিসের ভিত্তিতে নিতে হবে? এই যে রিটেন কমপ্লেন্ট। রিটেন কমপ্লেন কে দিবে? ওই আদালত বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকার, হ্যাঁ, তারপর হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি। দিস ইজ দ্য প্রসিজার। এখন আপনি এটা ফলো না করে আপনি কি করলেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নিয়ে নিলেন। এটা আপনি কি করছেন? আপনি এটা এরর করছেন। কি করছেন? ভুল করছেন। ক্লিয়ার? বুঝা গেছে ভাইরা আমার? কাব্য বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার বুঝলে, এবার এবারে অ্যান্সার করো। আচ্ছা, এগুলো থাকে, এগুলো তোমাদের জন্য দরকার নাই। এখান থেকে 3 থেকে অ্যান্সার করো। ফৌজদারি কার্যবিধির 196 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা বা অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবেন এখানে। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি পড়বো না, তোমরা পড়ে অ্যান্সার করো। 10 সেকেন্ডের মধ্যে। এটা খ হবে, 195 অ্যাপ্লিকেবল এটাতে। ভেরি গুড, সবাই বুঝে গেছে আশা করি। কারণ যেটা বলছিলাম যে ওই বি এবং সি এর আন্ডারে যে অফেন্স গুলো সেগুলোর কনস্পিরেসি। সেগুলোর কনস্পিরেসির ক্ষেত্রে অনুমতি লাগবে না। ভেরি 5। অ্যাগ্রিভ গ পার্টিকে। হবে, অ্যাগ্রিড পার্টিকে কমপ্লেন করতে হবে। হয়। নন কগনিজেবল। যেমন 7। সবগুলা মিলাই নিতে পারবে একটা এফআইআর এর মধ্যে। বি। রাইট, যেটা একটু আগে দেখাইছিলাম। এই এই জিনিসটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা পার্থক্য, অনেকেই এটা জানে না। যে একটা নন কগনিজেবল অফেন্সের সাথে যদি একটা কগনিজেবল অফেন্স নেওয়া যায়, মানে কোর্টে, সরি, থানায় নেওয়া যায়, তাহলে থানা কিন্তু এটা কি নিতে পারে, এফআইআর নিতে পারে, এবং বাকিটা এটার সাথে অ্যাড হয়ে যায়। ওভাবে করে রিপোর্ট দিবে, চার্জশিট দিতে পারবে। 8। বি। কোনটা? বাংলায় বলো। ভাই, কমপ্লেইন্ট লাগবে না রিটেনের জন্য, এখানে 8 এর বি হবে না? অবশ্যই। 9। আচ্ছা, এটা তোমরা, যদি অপরাধটা সংঘটিত না হয় 7 বছর, আর আর যদি কোনো হার্ম হয় তাহলে কয় বছর? 14 বছর, ঠিক 14 আছে। বছর। 14 বছর। আর আর হচ্ছে যদি মানে অন্য অন্য কোনো ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে যদি না হয়, আর অন্য ক্ষেত্রে ওই অ্যাবেটের যে সাজা, মানে সরি, মানে মূল মূল অফেন্সের যে সাজা, ওই সাজাই সে পাবে। কোথায় বলা আছে? 109-তে। কোথায় বলা আছে? 109-তে। 109টা। অ্যাবেটমেন্ট। কারণ কসমেটিক সাজা অ্যাবেটমেন্ট হিসেবে দেওয়া হয়, আর অ্যাবেটের সাজা হচ্ছে কি মূল সাজা যেটা, সেটাই। 10। কিছু কন্ডিশন ইম্পোজ করা, মানে শর্ত বা বাধা আরোপ করা। 2। ভেরি গুড। তাই হোপ আপনারা নতুন, এই যে নতুন আজকে এটা অ্যাড করলাম আপনাদের জন্য এমসিকিউ, এটা ভালো লাগছে আপনাদের। এখন বলেন যে এই যে
এই চ্যাপ্টারটারে কি বলে? চ্যাপ্টার এটারে বলে হচ্ছে কন্ডিশনস রিকুইজিট ফর ইনিশিয়েটিং অফ প্রসিডিংস, মানে হুম। প্রসিডিংস করার জন্য কি কি 190 থেকে 199। এইটার উপরে কি আজকে আর কোনো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। একদম ঠিক আছে ইনশাল্লাহ। সো এবার এরপরে নেক্সট ক্লাসে 200 ধারা তো খুবই ইজি, 200 থেকে 241 265 এগুলো তো মানে আমরা হচ্ছে বিদ্যুতের গতিতে এখান থেকে চলে যাবো, খুবই ইজি। তারপরেও অনেক জায়গায় আলোচনা থাকবে, যেহেতু আমরা খুব মেটিকুলাসলি পড়ি, যাতে করে আমাদেরকে কেউ আটকাতে না পারে। ওকে, তো দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ভাইয়া পরের ক্লাসটা কবে হইতে পারে? ভাই আমি তো ফ্রি থাকলে ক্লাস নিয়ে নিই, কিন্তু মানে বা আমাকে লেকচারটা রেডি করতে হয়, মানে অনেকে আছে না স্লাইড মাইড নিয়ে আসে, এটা সেটা ওই যে রিডিং টিডিং পড়ায় চলে যায়, আমি এভাবে পড়াইতে পারি জি না। ভাই, ভাইয়া জিজ্ঞেস করলাম ওই যে 5 তারিখে আমাদের সিআরপিসি পরীক্ষা, তো যদি আগে হয়তো আমার আর কি সুবিধা হইতো অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে দাঁড়াও দেখি তো, ডেট দেখি। 30 ফ্রাইডেতে একটা ক্লাস রাখবো, ঠিক ঠিক আছে? আছে ভাই, থ্যাংক ইউ। ফ্রাইডে অথবা থার্সডেতে একটা ক্লাস রাখবো, মানে আগামী নেক্সট 3 ডেজ এর মধ্যে একটা ক্লাস থাকবে। এবং সেটা ওই যে তোমার ওখান থেকে কিন্তু পরীক্ষা আসবে, এটা খেয়াল রেখে জি হ্যাঁ। হবে অফ কমপ্লেন্স টু দ্য ম্যাজিস্ট্রেটস। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।